ওকে, আমরা জাস্ট 5 মিনিটস একটু ওয়েট করি, আর একটু 5 মিনিটস। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, মাহমুদ, হ্যাঁ বলেন, আল মাহমুদ। স্যার, আমার একটা প্রিভিয়াস ক্লাসের উপরে কোশ্চেন আছে, আমি কি এখন করব নাকি ক্লাসের লাস্টে করব? না, এখন করেন, আমরা একটু ওয়েট করবো চিন্তা করছিলাম, তো আরেকটু এখন করেন, করতে পারেন। স্যার, আমার ডিমড এক্সপোর্ট যেটা, ওটার আমি ডেফিনেশন বুঝতে পেরেছি 3 ভাবে হয়। তো এক্ষেত্রে আমার মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্রয়োজন। আর সেকেন্ড হচ্ছে একটা চায়না ব্রিজ কর্পোরেশন লিমিটেড, এটা একটা চায়নার কোম্পানি। তারা আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিতে চাচ্ছি, যদি আপনি সুযোগ দেন। শিওর, প্লিজ প্লিজ কাম অন। তো এই চায়না লিমিটেড কোম্পানি, ওটা আমাদের বাংলাদেশে একটা লিয়াজু অফিস খুলেছে। সেটার আন্ডারে তারা আমাদের বাংলাদেশে এই যে কনস্ট্রাকশনে কাজ করে। তো এখন তারা বাংলাদেশের যে পারচেজ করবে আমাদের লোকাল কোম্পানি থেকে বিভিন্ন ম্যাটেরিয়ালস, তো এক্ষেত্রে তারা কি ভ্যাট দিবে কিনা, এবং আহ, মানে এরকম কোনো কি এক্সেমশন তাদের ক্ষেত্রে আছে যে তারা ভ্যাট দেওয়া লাগবে না তাদের? এটা আমার একটু আচ্ছা জানা ছিল। আচ্ছা, আপনার প্রথম, এটা তো সেকেন্ড কোয়েশ্চেন ছিল, প্রথম কোয়েশ্চেনটা ছিল কি জানি, আমি মিস করে ফেলছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে ডিমড এক্সপোর্ট যেটা, যে হ্যাঁ, ফরেন এক্সচেঞ্জের এক্সাম্পল, ওটা একটা এগেইনস্টে। এক্সাম্পল চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, জি জি, এক্সাম্পল। ওটার একটা এক্সাম্পল চাচ্ছেন। ডিমড এক্সপোর্ট হচ্ছে যে, আমরা এক্সপোর্ট বলতে বুঝে থাকি সেটা ভৌগোলিক সীমারেখার বাইরে যদি ওই সার্ভিসটা বা প্রোডাক্টটা যায়, তাহলে সেটাকে আমরা বলি যে এক্সপোর্ট। বাট ভৌগোলিক সীমারেখার বাহিরে না গিয়েও, ভৌগোলিক সীমারেখার ভিতরে থেকেও যদি এক্সপোর্টের অন্যান্য কন্ডিশন গুলো মিট করে, তার মধ্যে মেজর কন্ডিশন যেটা, সেটা হচ্ছে ফরেন কারেন্সি যদি আসে, ফরেন কারেন্সি যদি আসে, তাহলে সেটাকে আমরা এক্সপোর্টের মতো ডিমড এক্সপোর্ট হিসেবে বলে থাকি। সে ফর এক্সাম্পল, আপনি যদি কোনো ইপিজেড এরিয়া, এক্সপোর্ট প্রসেসিং জোন, বাংলাদেশে যে এক্সপোর্ট প্রসেসিং জোনগুলো আছে, সেই এক্সপোর্ট প্রসেসিং জোনগুলোতে যদি আপনি কোনো প্রোডাক্ট যদি আপনি সাপ্লাই দেন, তাহলে আপনাকে ওরা যে পেমেন্টটা দিবে সেটা তাদের ফরেন কারেন্সি থেকে দিবে, বা তাদের ফরেন কারেন্সি দিবে আবার টাকায় কনভার্ট করে। তাহলে এই ফরেন কারেন্সি যখন এটার জন্য আসতেছে, দিস ইজ কল দা ডিমড এক্সপোর্টের এক্সাম্পল। আরো একটা এক্সাম্পল দিতে পারি। যদি আপনি মনে করেন আপনি কোনো এমবেসি হাউসে, যে এমবেসি গুলো আছে আমাদের এখানে, সেই এমবেসি গুলোতে কোনো একটা প্রোডাক্ট সাপ্লাই দিলেন। আপনি এই প্রোডাক্টটা সাপ্লাই দেওয়ার কারণে ওরা আপনাকে যে পেমেন্টটা দিবে সেটা হচ্ছে যে এক প্রকার ফরেন কারেন্সি তারা নিয়ে এসে সেখান থেকে আপনাকে টাকা কনভার্ট করে আপনাকে পেমেন্টটা দিবে। দিস ইজ অলসো কল দা ডিমড এক্সপোর্ট। তো আপনি যদি এক্সাম্পল বলেন, আমি আপনাকে দুইটা এক্সাম্পল প্রোভাইড করলাম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আরেকটা, যদি ফরেন ট্রাভেলার কাছে বিক্রি করা হয়, সেটা কি ডিমড এক্সপোর্ট হিসেবে কনসিডার হবে? এখন আসছি, আপনাকে দুইটা এক্সাম্পল দিলাম। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে চায়না মেশিনারি, হেভি মেশিনারি, ওনাদের নাম যেটা আপনি যেটা বলছেন, চায়না হেভি মেশিনারি। ওরা বাংলাদেশের মোস্ট অফ দ্য কনস্ট্রাকশনে কাজ করে, এবং আমাদের যে বড় বড় ব্রিজ এবং এইগুলা করতেছে, ফ্লাইওভার গুলা করতেছে, ওরা এই ধরনের ইনভলভমেন্ট কনস্ট্রাকশনাল কাজগুলো ওরা কন্ট্রাক্টর হিসেবে কাজ করে থাকে। এখন কথা হচ্ছে যে ওরা, এখানে একটা জিনিস শুধু একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ওরা যে আপনাকে পেমেন্টটা করতেছে, তার আগে আপনি যে জিনিসটা, আপনি একটা টেন্ডারে পার্টিসিপেট করে, আবারও বলছি, টেন্ডারে পার্টিসিপেট করে সে অর্ডারটা আপনি পেয়েছেন কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওরা আপনাকে যে পেমেন্টটা দিচ্ছে সেটা কি তারা ফরেন কারেন্সি এনে তারা দিচ্ছে কিনা। যদি তারা ফরেন কারেন্সি এনে দেয়, তাহলে আপনি আপনি ওদের থেকে ভ্যাট কাটবেন না। নাম্বার থ্রি হচ্ছে যে যদি তাদেরকে আমাদের ভ্যাট অথরিটি বা এনবিআর তাদেরকে যদি এক্সাম্পটেড করে দেয়, তাও আপনি তাদের থেকে ভ্যাট কাটবেন না বা ভ্যাট দিবেন না। তাহলে এখন কথা হচ্ছে যে আপনাকে এনশিওর হতে হবে যে তারা যে আপনাকে যে পেমেন্টটা দিচ্ছে, আপনি যে প্রোডাক্টটা সার্ভিস দিচ্ছেন বা ডেলিভারি দিচ্ছেন বা সাব কন্ট্রাক্ট করতেছেন, হোয়াট এভার ইট ইজ, সেটা এগেনিস্টে ফরেন কারেন্সি আসতেছে কিনা, ডলার আসতেছে কিনা, টেন্ডারের মাধ্যমে পার্টিসিপেশনটা হয়েছে কিনা। এটা হচ্ছে যে থাম রুল। ওকে মাহমুদ? স্যার, এক্ষেত্রে আমি যে আমাদের অডিটের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি যেটা দেখেছি, সেটা হচ্ছে ওই কোম্পানি তাদের চায়না থেকে মূলত পেমেন্টটা দেয় প্যারেন্ট কোম্পানি, বাংলাদেশে ওটা আসে কনভার্ট হয়ে ফরেন কারেন্সি থেকে টাকা আসে।
তো বিডা যেটা আমাদের বাংলাদেশে, ওখান থেকে যখন ওরা অ্যাপ্রুভাল নিয়েছে, হ্যাঁ, তখন তখন বিডা তাদেরকে কন্ডিশন দিয়েছে যে তাদের ট্যাক্স দিতে হবে, লোকাল যত ট্যাক্স ভ্যাট আছে এগুলো দিতে হবে। আপনি কিন্তু আবারও বলছি, ট্যাক্স বলতেছেন, আপনি আমার সাথে কথা বলতেছেন কি ট্যাক্স না ভ্যাট, কিপ ইন মাইন্ড। ভ্যাট মানে ভ্যাটও দিতে হবে, এটা বিডা তার অ্যাপ্রুভালে বলেছে। তো এক্ষেত্রে এটা হচ্ছে বিডার এতে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি তারা তাদের কোনো এক্সপেন্সে তারা কোনো ভ্যাট কাটতেছে না বা ভ্যাট তাহলে দিচ্ছে না। দেখেন, আমি যদি আপনার কথা ধরে আসি, আপনি জি বলতেছেন যে আমাদের একটা গভর্নমেন্ট অথরিটি ওদেরকে বলছে সব ভ্যাট ট্যাক্স কাট দিতে, ঠিক আছে? জি লুক, আমি যে জিনিসটা বলছি আইনের ল্যাঙ্গুয়েজ বলছি, এবং আইনে সেটা আমাদেরকে ওভাবে পারমিট করে। এখন সে আইনের এগেনিস্টে বা আইনের পক্ষে হয় বা বিপক্ষে হয়ে বিডা কোম্পানি কিন্তু বলছে ওদেরকে ভ্যাট ট্যাক্স কাটতে। আমার মনে হয় বিডা কোম্পানি ওইটা ল্যাঙ্গুয়েজের নিচে আরেকটা যদি হয়তো আগে অথবা পরে লিখে দিছে ইফ অ্যাপ্লিকেবল। ইফ অ্যাপ্লিকেবল ওয়ার্ডটা আছে কিনা একটু কাইন্ডলি দেখে নিবেন। স্যার, ইফ যদি অ্যাপ্লিকেবল নাই, আমি শিওর, আমি হ্যাঁ, নিজে ওকে এটা করি। ওকে ওকে তাহলে তাহলে আমাকে যখন একটা অথরিটি, খেয়াল করেন, একটা অথরিটি যদি বলে দেয় যে তোমার ভ্যাট ট্যাক্স কাটতে হবে, তাহলে তো এখানে নন কমপ্লায়েন্স। তাহলে তো আমার এই ভ্যাট, আমার একটা গভর্নমেন্ট অথরিটি আমার আরেকটা গভর্নমেন্ট অথরিটির রুলস কে ভায়োলেট করতেছে, ঠিক কিনা বলেন? এনবিআর বলতেছে যে ডিমড এক্সপোর্ট হলে বা ডিম ধরনের এই ধরনের টেন্ডার দিলে তার থেকে ভ্যাট ট্যাক্স হবে না। আবার আমাকে আরেকটা অথরিটি বলতেছে ট্যাক্স ভ্যাট কাটার জন্য। তো এই জায়গা তো একটু কন্ট্রাডিক্ট, ঠিক কিনা? জি স্যার, কন্ট্রাডিকশন, এটা সলিউশন মানে কিভাবে হয়? সলিউশনটা যদি আমাকে আমাকে যদি বলেন, আমি তো আর বিডার রিপ্রেজেন্টেটিভ না, বাট আমি যদি ভ্যাটের যদি মিনিমাম বুঝে থাকি যে আমার যে সেই যদি ডিমড এক্সপোর্টের ডেফিনেশনের মধ্যে পড়ে, ডিমড এক্সপোর্টের ভিতরে স্পেসিফিক বলে দেওয়া আছে যদি সেটা ডিমড এক্সপোর্ট হয়, যদি সেটা ডিমড এক্সপোর্ট হয় তাহলে সেটা আপনার ভ্যাট হবে না, ট্যাক্স হবে না। জি স্যার, থ্যাংক ইউ, তাহলে বুঝতে পেরেছি। তাহলে ওরা যে কাটতেছে না, নিশ্চয়ই ওরা ওদেরকে বলছে, আবার ওরা কাটতেছে না, তাহলে ওরাই তো সেটা একটা ক্লারিফিকেশন ওরা নিতে পারে এনবিআর থেকে ওই চিঠিটার এগেইনস্টে একটা, যেটা এইসব ক্ষেত্রে যেটা করা উচিত আপনি একটা করতে পারেন যে আপনি ওদেরকে বলেন যে তোমরা এই বিডার কাগজটা নিয়ে তোমরা এনবিআর বোর্ডে লেখো যে আমার বোর্ডে আমাদের এটা দিচ্ছে, বাট তোমাদের ভ্যাট আইন বলতেছে যে আমি ডিমড এক্সপোর্টের হই। তাহলে আমি এখন কোন দিকে যাব বা আমার কি করণীয়, বা এটা একটা করতে পারেন। সেকেন্ড থিং যেটা করতে পারে, ওদেরকে আপনি অ্যাডভাইস করেন যে তোমরা একটা কনসালটেন্টের একটা অ্যাডভাইস নাও। সে ফর কনসালটেন্ট কে হতে পারে, ইউ আর দ্য হুদাবাসিয়ান, ইউ আপনার থেকে নিতে পারে, অথবা অন্য একটা অডিট ফার্ম থেকে নিতে পারে, অথবা ভ্যাট ট্যাক্সে যারা এক্সপার্ট তাদের থেকে নিতে পারে, অথবা লয়ার যারা ট্যাক্স রিলেটেড কনসাল্ট তাদের থেকে নিতে পারে। তাহলে আপনি সেই ডকুমেন্টটার আন্ডারে আপনি তখন রিলাই করতে পারবেন। দেন ওকে ফাইন, এটা একটা ডিসপিউট অ্যারাইজ হয়েছে, দেন লিগ্যাল ওপিনিয়ন এটা আছে, সেই লিগ্যাল ওপিনিয়নের এগেইনস্টে আপনি তখন ওই লিগ্যাল ওপিনিয়ন অনুযায়ী হবে। বুঝতে পারছি কথাটা? জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ মাহমুদ। আর আর কেউ কি কোনো কিছু বলবেন? ওকে, আচ্ছা, আমাদের এটা কি রেকর্ড হচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আমাদের একটু আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে যাই। আমি একটু এখানে একটু অ্যাপোলজি চেয়ে নিই অন বিহাফ অফ আইসিবি। আমি একটু অ্যাপোলজি চেয়ে নিই। আমাকে আসলে দুপুর 2টার দিকে বলছে যে আজকে আমাকে ক্লাসটা নেওয়ার জন্য। হয়তোবা আমি গত শনিবারও ক্লাস নিতে পারি নাই, বাট আগামী শনিবারও আমি পারবো না। সেইজন্য বা এই আজকের দিনে মাহমুদের কোনো প্রবলেম থাকার কারণে আমাকে বলছে যে ক্লাসটা আপনি কন্টিনিউ করেন। তো সে পার্সপেক্টিভে আমি হাতে খুবই সময় কম কম পেয়েছি। তারপরও আমি চেষ্টা করব যতটুকু সম্ভব, বা আমাদের যে আমরা যে ফ্লোতে ছিলাম, যে টপিক গুলো নিয়ে আজকে আলাপ করব বলে আমি আগের ক্লাসে বলছি, ঠিক সেগুলোকে আমি অ্যাড্রেস করার চেষ্টা করব। হয়তোবা অন্যান্য ক্লাসগুলোতে যেরকম আমার ফুল প্রিপারেশন থাকে, আজকে হয়তোবা একটু প্রিপারেশন কম থাকতে পারে। তো এটা একটু এক্সকিউজ করে নিয়েন আপনারা। ওকে, আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম, আপনাদের যদি একটু শর্টে একটু যদি বলি, লাস্ট ক্লাসে আমরা 3টা মেজর পার্ট পড়ছিলাম, খুবই ইম্পর্টেন্ট পার্ট পড়ছিলাম, যে ইনপুট ট্যাক্স, ইনপুট ট্যাক্স ক্রেডিট, এই 3টা মানে বলতে আমরা কি বুঝে থাকি। দেন আমরা রিটার্ন কিভাবে তৈরি করতে হয়, রিটার্ন করার জন্য কয়টা একটা রিটার্নের ফরম্যাটটা কিরকম হয়, রিটার্নের কোন ফর্মে কি ধরনের ইনফরমেশন প্রোভাইড করতে হয়, সেটা আমরা একটু চেষ্টা করছি। এজ ওয়েল এজ একটা ছোট্ট রিটার্ন ক্যালকুলেশন আমরা দেখেছি যে আসলে রিটার্নটা কিভাবে ক্যালকুলেট করতে হয় ডামি বেসিসে।
দেন আমরা আরেকটা পার্ট করছি যে ক্যারি ফরওয়ার্ড এন্ড রিফান্ড, যে আমি যদি কখনো যদি এক্সেস আমার ট্যাক্স রিসিভেবল থেকে যদি পেয়েবল থেকে যদি রিসিভেবল থেকে যদি পেয়েবল বেশি হয়ে যায়, তাহলে আমি সেটা কিভাবে ক্যারি ফরওয়ার্ড করব, এবং সেই ক্যারি ফরওয়ার্ডটা আমরা কখন রিফান্ড আকারে পাবো, কিভাবে পাবো, ক্যারি ফরওয়ার্ড করার নিয়মগুলা কি, শর্তগুলা কি, এটা নিয়ে আমরা ব্রিফ একটা লাস্ট ক্লাসটাতে 3টা পার্টে ছিলাম। আমার মনে হয় আমি চেষ্টা করছি আপনাদেরকে এটা বোঝানোর জন্য বা ডিটেইলস বোঝানোর জন্য চেষ্টা করছি। তো আমার মনে হয় আপনাদের হয়তো বুঝতে পারছেন। তো ইন দিস পয়েন্টে আপনারা যদি কেউ যদি এই 3টা পয়েন্ট নিয়ে যদি একটু যদি 1-2 মিনিট সময় নিতে চান নিতে পারেন, নাইতার আমি আমার আজকের ক্লাসে চলে যাব। কেউ কি বলবেন? আচ্ছা, আমি ধরে নিচ্ছি কেউ বলছে না, আমরা পরে ক্লাসে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কে বলছিলেন? স্যার আমি রুবাইয়া বলছিলাম। হ্যাঁ, রুবাইয়া বলেন। স্যার এই যে ইনপুট ট্যাক্স ক্রেডিটে একটা কেস করেছিলাম, ওইখানে টোটাল ইনপুট ভ্যাট অ্যামাউন্ট যেটা বের হয়েছে ওটা আমি কিভাবে বের করছেন ওটা আমি বুঝি নাই, ওটা যদি একটু দেখতেন। আচ্ছা, আমরা রুবাইয়ার জন্য একটু ব্যাকে যাই। আমি রুবাইয়ার জন্য জাস্ট একটা মিনিট একটু ব্যাকে যাই আমরা। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার, দেখতে পাচ্ছি। এই তো, এটা কি আপনি ছিলেন এই কেস 1 এর সময় আপনি ছিলেন? জি জি স্যার, এটাতে এটাতে ইনপুট ভ্যাট ট্যাক্স ক্রেডিটটা এটা স্যার বুঝি নাই। এই যে 50.43 এটা 50.43 হচ্ছে যে এই 32.61 10 2.61 5.22 is equal to 50.43, যদি আমি মিস্টেক করে না থাকি। দেখেন তো আপনার কাছে ক্যালকুলেটর থাকলে যোগ করেন। 32.61 plus 10 plus 2.61 plus 5.22 50.44 or 43, এই 6 পয়েন্ট এটা নিবেন না, আদার কস্টটা নিবেন না, এটা ছাড়া বাকি 32.61 10 নিব না। 32.61 নিবেন, 10 নিবেন। কালারটা খেয়াল করেন, লুক ইউ জাস্ট ওয়াচ দ্য কালার, এই কালারটা খেয়াল করেন। ব্লু কালার চারটা যোগ করব। হ্যাঁ হ্যাঁ, এই চারটা উপরে চারটা যদি আপনি যোগ করেন দেখেন 50.43 হয় কিনা। না 50.44 হয়। ওই তো 50.44 আর 44 এটা ফ্র্যাকশনারি আর কি। আপনি বুঝতে পারছেন? তাহলে দেখেন আপনি দেওয়ার কথা 55 টাকা, আপনি কাস্টমার থেকে 55 টাকা 43 পয়সা নিছেন, এটা গভর্নমেন্টকে দেওয়ার কথা, কিন্তু দেওয়ার সময় এটা দিতে গিয়ে আপনি বলছেন যে ভাই আমি তো 50 টাকা বিভিন্ন স্টেজে দিয়ে আসছি, র মেটেরিয়াল পারচেজ করার সময় 32 টাকা দিয়ে আসছি, তারপরে ইম্পোর্ট স্টেজে অ্যাডভান্স স্টেট ভ্যাট দিছি 10 টাকা, পাওয়ার কস্টে আমি 2 টাকা ভ্যাট দিছি, লেবার কস্টে আমি 5 টাকা 22 পয়সা ভ্যাট দিছি, আদার কস্টটা বলতে রিবেটেবল, আপনি ক্রেডিট পাবেন না, নন রিবেটেবল। কেন নিলাম না? এটা কন্ডিশন, অনেক সব যে আপনি পাবেন ব্যাপারটা তা না, এখানে বলে দিছি দেখেন আদার কস্ট 50 উইথ ভ্যাট বাট নট নন রিবেটেবল। থ্যাংক ইউ স্যার। ওকে রুবাইয়া, থ্যাংক ইউ স্যার, বুঝেছি স্যার। ওকে, আমরা আজকে ক্লাসে চলে আসি। তাহলে আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট এবং রিটার্ন কিভাবে করে, রিটার্ন কি করে সেটা আমরা বুঝতে পারছিলাম। আমার মনে হয় আমরা ভালোই বুঝতে পারছি, আমার যদি কনফিডেন্ট থাকে আমার। ওকে, আজকের ক্লাসে আমরা কি করব? তাহলে আজকের ক্লাসে আমরা করব উইথহোল্ডিং ভ্যাট, ইম্পোজিশন অফ পেনাল্টি। আর উইথহোল্ডিং ভ্যাটের কথা বলি, উইথহোল্ডিং ভ্যাট হচ্ছে যে মানে খুবই একটা ইম্পর্টেন্ট টুলস আমার মানে জানার জন্য, এবং কর্মক্ষেত্রে আমার এটা খুবই কাজ দিবে, এবং খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট এই উইথহোল্ডিং ভ্যাট। এবং উইথহোল্ডিং ভ্যাটটা এতটাই গুরুত্বপূর্ণ, উইথহোল্ডিং ভ্যাট এতটাই গুরুত্বপূর্ণ যে আমাকে এটার জন্য একটা ইন্ডিভিজুয়াল এসআরও ক্রিয়েট হয়েছে। তো আমি উইথহোল্ডিং ভ্যাটটা নিয়ে একটু ডিটেইলস আলাপ করব, আসতেছি পরে। দেন আমার আছে হলো ইম্পোজিশন এন্ড পেনাল্টি, আমার যে নন কমপ্লায়েন্স গুলো হবে সেগুলোর জন্য আমার কি ধরনের পেনাল্টি, টাকা জরিমানা দিতে হবে, সেটা হচ্ছে যে ইম্পোজিশন অফ পেনাল্টি, কোন কোন ক্ষেত্রে কত টাকা দিতে হবে সেটা একটু একদম সংক্ষেপে আমি দেখানোর চেষ্টা করব। দেন হচ্ছে যে অফেন্স ট্রায়াল এন্ড পানিশমেন্ট, আমি আমার যে পানিশমেন্ট বা জেল যেটা বলি আমরা, জেল জরিমানা গুলো ট্রেল গুলো কি হবে সেই নন কমপ্লায়েন্স গুলোর জন্য, সেটা আমরা বলবো কোন কোন ক্ষেত্রে কি পরিমাণ হবে। তারপরে অডিট এন্ড ইনভেস্টিগেশন, সবকিছুরই আমরা নিরীক্ষা হবে, পরীক্ষার বাইরে কোনো কিছুই না, সে অডিট ইনভেস্টিগেশনটা কিভাবে করবে, কারা করবে, সেটার একটা ছোট্ট করে একটা ডিটেইলস থাকবে। দেন আছে হলো আপিল এবং রিভিশন। আপিল এবং রিভিশন কিরকম, যে আপনাকে যে অর্ডারটা দিছে
বা আপনার পক্ষে যে রায়টা দিছে সে আপনার যে রায়টা সেই রায়টা আপনার মনোপুত হয় নাই, দ্যাট মিনস আপনি সক্ষুব্ধ হইছেন। সক্ষুব্ধ হয়ে এখন কি করবেন? আপনি কারো কাছে বিচার চাইতে যাইবেন। সে কার কাছে কার অর্ডারের এগেইনস্টে কার কাছে বিচার চাইতে যাবেন, সেখানে বিচারের জন্য গেলেন, সেটাও আপনার পক্ষে আসলো না। তারপরে আপনি কার কাছে যাবেন, সেই জিনিসগুলো হচ্ছে যে আপিল এবং রিভিশনে আমি চেষ্টা করব কভার করার জন্য। তারপরে আছে হলো মেইনটেন্যান্স ফর্ম এন্ড নোটিশ এন্ড রেকর্ড। আমাদের অনেকগুলো ফর্ম মেইনটেইন করতে হয় স্পেসিফিক প্রেসক্রাইব ফরম্যাটে। সে বেসিক কয়েকটা জিনিস আমি একটু আলাপ করব যে আসলে এই জিনিসগুলো খুবই দরকার এবং কিভাবে মেইনটেইন করতে হয় সেই জিনিসটা আমরা একটু আলাপ করব। জাস্ট এই হইলো আমাদের আজকের কন্টেন্ট গুলা। তো আপনারা একটু আমি এখন আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান করে যাই। প্রথমে আসেন উইথহোল্ডিং ভ্যাট। আমার উইথহোল্ডিং ভ্যাটটা কি জিনিস? আমার প্রথমে আসি আসলে উইথহোল্ডিং ভ্যাট কি জিনিস। উইথহোল্ডিং ভ্যাটটা হচ্ছে যে অথবা ভ্যাট ডিডাকশন এট সোর্স, যেটা আপনারা যদি ইনকাম ট্যাক্সে যদি সেকশন 50 থেকে 63 পর্যন্ত পড়েন, সেই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের মধ্যেও সেকশন 50 থেকে 63 ওই জায়গাতে আপনাদের উইথহোল্ডিং ট্যাক্সের কথা বলা আছে। ভ্যাট ডিডাকশন এট সোর্স, দ্যাট ইজ অল্টারনেট নেম হচ্ছে ভ্যাট ডিডাকশন এট সোর্স, এটা সম্বন্ধে বলা আছে। ঠিক আমাদের ভ্যাটে আইনেও উইথহোল্ডিং ভ্যাটের কথা বলা আছে। আসলে এটার অর্থটা কি? দুটোটার ক্ষেত্রে সেম মেসেজ। সেটা হচ্ছে যে গভর্নমেন্ট বিভিন্ন স্টেজে আপনার ভ্যাট নিয়ে থাকে, বিভিন্ন স্টেজে ভ্যাট পাওয়ার অধিকারী। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভ্যালু এডিশন হওয়ার সাথে সাথে গভর্নমেন্ট তার নিজের একটা পাওনা ক্রিয়েট হয়ে যায়। কিন্তু যখন কোনো ব্যবসায়ী বা আমরা অনেক সময় আমরা ভ্যালু এডিশন করার পরও রেসপেক্টিভ গভর্নমেন্টকে আমরা সেই রেভিনিউটা জেনারেট করি না। যে সে ফর এক্সাম্পল কিরকম, যেমন মনে করেন আপনি একটা অর্গানাইজেশনে বা আমরা একটা কোথাও আপনি একটা প্রোডাক্ট সাপ্লাই দিলেন অথবা গুডস সাপ্লাই দিলেন, আপনি ওই গুডসটা বিজনেস করেন। আপনি বিজনেস করেন কেন? আপনি সেটা থেকে প্রফিট জেনারেট করার জন্য। অ্যাজ ওয়েল এজ আপনি সেই গুডসটা কিভাবে তৈরি করেন, সেটা একটা র মেটেরিয়াল পারচেজ করেন, অন্যান্য আনুষঙ্গিক জিনিস নিয়ে সেগুলোর রূপ পরিবর্তন করে, আকার পরিবর্তন করে কিছু ভ্যালু এডিশন আপনি ক্রিয়েট করেন। ভ্যালু এডিশন করে দেন আপনি পরবর্তী আপনার যে কাস্টমার আছে তার কাছে প্রোভাইড করেন। এই ভ্যালু এডিশনটা কেন করতেছেন? ভ্যালু এডিশনটা করতেছেন আপনি ডিউ টু প্রফিট জেনারেট করার জন্য। তাহলে আপনি যখন প্রফিট জেনারেট করেন, এই প্রফিটের একটা পোর্শনের ভাগীদার তো হচ্ছে যে গভর্নমেন্ট। এই ভ্যালু এডিশনের একটা পোর্শনের ভাগীদার হচ্ছে গভর্নমেন্ট। তো গভর্নমেন্টকে এই পেমেন্টটা যখন আপনি প্রোডাক্টটা বা গুডসটা সাপ্লাই দেওয়ার কারণে অর্গানাইজেশনকে কোনো গুডস বা প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার পরে সেই যখন আপনাকে ওটার পেমেন্টটা দিতে যায়, ওই পেমেন্ট থেকে মনে করেন আপনি 100 টাকার একটা প্রোডাক্ট সাপ্লাই দিয়েছেন, আপনি ওই প্রোডাক্টটা দেওয়ার পরে আপনাকে প্রোডাক্টের 100 টাকা পে করার সময় ওই কর্তৃপক্ষ ওই অর্গানাইজেশনটা করে কি, একটা পোর্শন টাকা কেটে আপনাকে দিবে কিছু অংশ টাকা, আর কিছু অংশ টাকা দিবে গভর্নমেন্টের কাছে জমা করে দিবে আপনার পক্ষ হয়ে। আপনি মনে করেন 100 টাকার প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছেন, আপনাকে 90 টাকা দিবে, এক্সাম্পল হিসেবে বলছি, 10 টাকা গভর্নমেন্টের ফান্ডে ওই অর্গানাইজেশনটা বা ওই কর্তৃপক্ষটা দিয়ে দিবে, আপনাকে 90 টাকার একটা চেক দিবে সাথে 10 টাকার ওই দিন অথবা পরবর্তীতে আপনাকে 10 টাকার একটা ভ্যাট ডিডাকশন সার্টিফিকেট দিবে যে হ্যাঁ তোমার 100 টাকাই প্রমাণপত্র না, তুমি যে 100 টাকার মাল দিছো 100 টাকার প্রমাণপত্র হচ্ছে যে 90 টাকার একটা চেক, 10 টাকাটা হচ্ছে যে আমি তোমার পক্ষ হয়ে গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছি। তখন আপনি এই 10 টাকা চালানপত্রটা নিয়ে আপনি তখন গভর্নমেন্টের সাথে যে আপনার যে লেনদেনগুলো হবে সেই লেনদেনগুলোর সাথে ডিক্রিজিং অর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিক্রিজিং এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের জন্য করছি। এখন আসি আসলে এই অথরিটি এই ক্লজটা বা এই প্রসিডিউরটা কেন রাখছে গভর্নমেন্ট। দেখা যাচ্ছে গভর্নমেন্ট এই বিভিন্ন স্টেজে গভর্নমেন্টের লোকবল কম এবং জ্ঞান অনেক স্বল্পতার কারণে, অনেক কমপ্লেক্সের কারণে এবং ব্যবসায়ীদের সঠিক তথ্যের অভাবে বা ব্যবসায়ীরা একটু আমরা তো সাধারণত একটু ভ্যাট বা ট্যাক্স দিতে চাই না, এই অনীহার কারণে দেখা যাচ্ছে গভর্নমেন্ট তার রেভিনিউটা জেনারেট করতে পারে না বা গভর্নমেন্ট তার প্রাপ্য রেভিনিউটা পায় না। তো এই গভর্নমেন্ট তার প্রাপ্য রেভিনিউ গুলো পাওয়ার জন্য গভর্নমেন্ট করছে কি, এই ধরনের ক্লজ চালু করছে এবং এটা কিছু কিছু অথরিটিকে কিছু কিছু পার্সনকে বলে দিচ্ছে যে ভাই তুমি যে বিজনেস করো সেখানে তুমি যাদেরকে কোনো পেমেন্ট দেওয়ার সময় তুমি তাদের থেকে ভ্যাটটা কেটে আমাকে জমা দিয়ে দিবা, আমি তোমাকে একজন ডিসিটির পাওয়ার দিচ্ছি।
আরো যদি অন্যভাবে বলি, আমি যদি একটু এখন ট্যাক্সের দিকে যাই, আমরা যখন একজন ব্যক্তি যখন একটা অর্গানাইজেশনে জব করে বা চাকরি করে, আমরা মাস শেষে একটা রিমুনারেশন বা স্যালারি পেয়ে থাকি। আপনি একটু খেয়াল করেন, সাধারণত আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট কার্ডে কথার কথা আপনাকে যদি 50,000 টাকা আপনার পার মান্থ স্যালারি বলে, কিন্তু আপনাকে কিন্তু 50,000 টাকা পুরোটাই দিবে না। কর্তৃপক্ষ করবে কি? আপনার এই 50,000 থেকে পিএফ গ্র্যাচুইটি কথা বাদ দিলাম, ওগুলা ছাড়াও আপনার থেকে একটা পোর্শন ট্যাক্স বাবদ একটা পোর্শন কেটে আপনার কোম্পানি সেটা গভর্নমেন্টের ফান্ডে দিয়ে দিবে এবং আপনাকে 12 মাস পরে বলে দিবে যে তোমার থেকে এত টাকা ট্যাক্স কাটছিলাম, তোমার স্যালারি থেকে এত টাকা ট্যাক্স কেটে গভর্নমেন্টকে দিয়ে দিছি, এই নাও চালানপত্র। এই চালানপত্রটা নিয়ে আপনি যখন রিটার্ন সাবমিট করবেন, সেই রিটার্নের ভিতরে মেনশন করবেন, মনে করেন আপনার রিটার্নে আপনার বিভিন্ন অন্যান্য অ্যাসেটের সহ আপনার প্রফিট ও ইনকাম সহ আপনার ট্যাক্স লায়াবিলিটি দাঁড়াইছে কথার কথা আপনার 1 লাখ টাকা। তাহলে আপনি 1 লাখ টাকা গভর্নমেন্টকে দেওয়ার কথা, কিন্তু আপনার স্যালারি থেকে প্রত্যেক মাসে কেটে আপনি গভর্নমেন্টের ফান্ডে গেছে মনে করেন কথার কথা 60,000 টাকা। তাহলে আপনি 1 লাখ টাকা থেকে 60,000 টাকা বাদ দিয়ে ওই চালানগুলো অ্যাড করে দিয়ে রিটার্নের সাথে বাকি 40,000 টাকা আপনি রিটার্নের সাথে সাবমিট করবেন গভর্নমেন্টের কাছে। তাহলে এইগুলো জিনিসগুলো হচ্ছে যে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স, আমরা উইথহোল্ডিং ভ্যাট বলি। কারো কোনো সে আছে উইথহোল্ডিং? আমি জাস্ট এই জিনিসটা কিন্তু বলে ফেলছি, আমি আমার এই স্কিলে যেখানে আছে আমি এটা বলে ফেলছি। তো ভ্যাট ডিডাকশন জিনিসটা উইথহোল্ডিং ভ্যাটটা আমরা বুঝি না এমন কেউ কি আছি? না ওকে, স্যার, এটা কি তাহলে মানে আমার একটু বুঝতে প্রবলেম হচ্ছে, এটা কি তাহলে স্যার যেই টাকাটা ইয়ারা মানে উম, যে টাকাটা ইম্পোর্টাররা দিচ্ছে যে ভ্যাট হিসেবে সেটাই, মানে স্যার আরেকটু যদি শুধু ইম্পোর্টার না, শুধু ইম্পোর্টার না, আপনি খুব সহজ করে বলি, একদম সহজ করে বলি। মনে করেন আপনি সিদ্দিকা, তাই না? আপনি, হ্যাঁ, জি স্যার। আপনি কালকে আমার কোম্পানিতে একটা মনে করেন একটা স্টেশনারি সাপ্লাই দিলেন। আমার আপনি একটা বিজনেসম্যান, আপনি একটা স্টেশনারি একটা কিছু স্টেশনারি প্রোভাইড সার্ভিস সাপ্লাই দিলেন। মনে করেন সেটা 10,000 টাকার স্টেশনারি সাপ্লাই দিলেন, এক্সাম্পল হিসেবে বলি। সাপ্লাই দেওয়ার পরে আপনি ইনভয়েসটা পাঠাইলেন আপনাকে পেমেন্টটা দেওয়ার জন্য। আমি আপনাকে এই পেমেন্টটা দেওয়ার সময় 10,000 টাকার জায়গায় মনে করেন আমি 15% ভ্যাট, আমি যদি 15% ধরি বা 10% ধরি, 1,000 টাকা কেটে আপনাকে 9,000 টাকা দিব, আর আপনার পক্ষ হয়ে 1,000 টাকা আমি গভর্নমেন্টকে দিব। দিস ইজ কল দ্য উইথ ভ্যাট ডিডাকশন এট সোর্স। মানে আপনার সোর্সেই, আপনি যেই সোর্সে ইনকামটা জেনারেট করতেছেন, যেখানে যে সোর্সের ট্রানজাকশনটা হচ্ছে, সেই সোর্সেই ভ্যাটটা গভর্নমেন্ট এনশিওর করে নিচ্ছে। আমাকে গভর্নমেন্ট বলে দিছে যে তুমি তোমার কোনো পার্টিকে, কোনো সাপ্লায়ারকে পেমেন্ট করার সময় ওই পেমেন্টের থেকে আমার পোর্শন একটা ভ্যাট কেটে তুমি আমাকে দিবা। যদি তুমি না দাও সেটার জন্য তুমি লায়াবল থাকবে, তুমি পেনালাইজ হবে, তুমি পেনাল্টি পে করতে হবে। বুঝতে পারছি কথাটা? জি স্যার। স্যার এটা টিডিএস বলতে পারি না স্যার? আমরা টিডিএস কাটি যে স্যার, আমি টিডিএস আমরা যে কাটি টিডিএস, সেটা হচ্ছে ট্যাক্সের ইস্যু, ট্যাক্স ডিডাকশন এট সোর্স। জি স্যার, জি স্যার। দিস ইজ দ্য ট্যাক্স ডিডাকশন এট সোর্স, যেটা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর 50 নম্বর সেকশন থেকে 63 সেকশন পর্যন্ত ওই জিনিসটা কভারেজ আছে। ঠিক ট্যাক্সের মতো, টিডিএস এর মতো ভিডিএস, আমরা বলি ভিডিএস, ভ্যাট ডিডাকশন এট সোর্স অর উইথহোল্ডিং ভ্যাট, ভ্যাট আইনেও এই ধরনের একটা বলা আছে। দেখা যায় এই যে আমি আমার সিদ্দিকাকে একটা এক্সাম্পল দিলাম, সে 10,000 টাকা মাল স্টেশনারি আমাকে প্রোভাইড করলো, আমার কোম্পানিতে প্রোভাইড করলো, তাকে 10,000 টাকা দেওয়ার সময় আমি ভ্যাট বাবদও কিছু টাকা কেটে রাখবো, ট্যাক্স বাবদও কিছু টাকা কেটে রাখবো। ট্যাক্সেরটা সে ট্যাক্সের রিটার্ন সাবমিট করার সময় সে অ্যাডজাস্ট করবে, ভ্যাটটা সে ভ্যাট রিটার্ন দেওয়ার সময় রিটার্ন সাবমিট করার সময় সে অ্যাডজাস্ট করবে। বুঝতে পারছি কথাটা ইমতিয়াজ? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, আপনার এই জিনিসটা একটু পড়লে বুঝবেন। আচ্ছা, এখন আসেন আসলে ভ্যাট ডিডাকশন বা উইথহোল্ডিং ভ্যাট বা আসলে কারণটা কি? এটা হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে মানে ভ্যাটের রেটটা 15% আর যে টিডিএসটা 10% হবে, তাই না? না, রেটটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের বিজনেস, সেটা কি ধরনের সার্ভিস, সেটা আপনি এক বাক্যে আমি যদি বলি যে 15% আর এক বাক্যে যদি বলি 7.5%, নট দ্যাট। আমি আসতেছি, একটু ওয়েট করেন, হ্যাঁ একটু ওয়েট করেন, আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা কোন রেটের মাধ্যমে হবে। ওকে, আসলে এই উইথহোল্ডিং ভ্যাট বলেন বা উইথহোল্ডিং ভিডিএস বলেন বা হোয়াটএভার, এটা কেন এটার অবজেক্টিভটা কি? এই ধরনের সেকশন একটা রাখা বা এই ধরনের এসআরও দিয়া, এই ধরনের ক্লজ মধ্যে রাখা, সেটা হচ্ছে যে
ভ্যাট সিস্টেমটাকে সিম্পলিসিটি করা, কারণ এখন আপনার মাস শেষ হবে, গভর্নমেন্ট প্রত্যেকজনের কাছে কাছে যায়, ভ্যাট এনশিওর করবে, এটা একটু ডিফিকাল্ট। সেই জন্য সিম্পলিসিটি করার জন্য উৎসস্থলেই করে কি, যেখানে জেনারেট হচ্ছে মানিটা, যেখানে জেনারেট হচ্ছে সেখানেই একটা ডিডাকশন প্রসিডিউর এস্টাবলিশ করে দিছে। এবং গভর্নমেন্ট ভ্যাটটা যে আপনার এনশিওর করতেছে যে সে তার ভ্যাটটা পারফেক্টলি পাচ্ছে কিনা, সেটা এনশিওর করার জন্য এই টুলস ইনফরমেশন কালেক্ট ফ্রম দ্য ভেরিয়াস এন্টিটি, স্পেশালি রিস্ক বেসড অর্গানাইজেশন। এই তখন আপনি যখন মনে করেন, আপনি এক্সাম্পল, আপনি 10,000 টাকার সিদ্দিকা আমার এখানে মাল সাপ্লাই দিছে, তাহলে প্রথম কথা হচ্ছে আমি ভ্যাট কাটবো। নাম্বার 1, আমি কাটছি কিনা, এটা একটা ইনফরমেশন। আমি কাটলাম, কেটে 90 টাকা সিদ্দিকাকে দিলাম, 10 টাকা আমি ওর একটা ফেক কাগজ দিয়ে দিলাম, কিন্তু আমি 10 টাকাটা গভর্নমেন্টকে দিলাম না। তাহলে ও যখন সিদ্দিকা যখন রিটার্ন সাবমিট করবে, সে তো বলবে হাইডেলবার্গ সিমেন্টে আমি 10,000 টাকা মাল দিয়েছিলাম, সেখান থেকে আমি 10 টাকা কেটে রাখছি, সেটা আমি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি। তাহলে গভর্নমেন্ট কিন্তু ওই কাগজটা, ওই ইনফরমেশনটা দিয়ে কিন্তু হাইডেলবার্গে যখন ক্রস রেফারেন্স করবে, দেখবে যে হ্যাঁ, এই সিদ্দিকা থেকে যে ট্যাক্সটা কেটে রাখছিলাম, ভ্যাটটা কেটে রাখছিলাম, সেটা গভর্নমেন্টের ফান্ডে জমা দিছি কিনা। তাহলে আমার এই ক্রস রেফারেন্স হবে। অ্যাজ ওয়েল এজ ভাইস ভার্সা, আমি কাটছি, আমি ঠিকমতো জমা দিছি, কিন্তু সিদ্দিকা এই ইনফরমেশনটা তার ভ্যাট রিটার্নে মেনশন করে না, ডিউ টু তার অন্যান্য ইনকাম হাইড করার জন্য। সেও তখন এই রেফারেন্স ধরে তাকেও সেই আপনার চেক করতে পারবে, ইনফরমেশন কালেক্ট করতে পারবে। তো এই উইথহোল্ডিং ভ্যাট সিস্টেমটা ভাইস ভার্সা ইনফরমেশন কালেকশন, ক্রস চেকিং এর জন্য খুব ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে। এনশিওর দ্য ট্যাক্স কমপ্লায়েন্স, এবং এটা এনশিওর করে ট্যাক্স কমপ্লায়েন্স। আমি যখন আপনাকে ভ্যাট কেটে রাখবো, আপনি যদি ভ্যাটের রিটার্ন সাবমিট না করেন, আপনি কিন্তু খুব ইজিলি ট্র্যাক করে ফেলতে পারবে যে হ্যাঁ, তোমার থেকে আমি কমপ্লায়েন্স, বা আপনি কমপ্লায়েন্স আমি নন কমপ্লায়েন্স, বা আমি কমপ্লায়েন্স আপনি নন কমপ্লায়েন্স। যে কোনো একজন নন কমপ্লায়েন্সের থেকে ফাইল থেকে ইনফরমেশন নিয়ে নন কমপ্লায়েন্স পারসনকে ধরা যাবে। এই জিনিসগুলোতে ট্যাক্স কমপ্লায়েন্স গুলো সাধারণত বেসিক অবজেক্টিভ হচ্ছে যে উইথহোল্ডিং ভ্যাটের, এটাই হচ্ছে যে বেসিক অবজেক্টিভ। আচ্ছা, এই 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 জিনিসটা আমি আগেও বলছি, উইথহোল্ডিং ভ্যাট এন্টিটি কারা, এটা মেবি আমি ফার্স্ট ক্লাসে যখন আমাদের যখন ডেফিনেশন পড়ছিলাম, সেই ফার্স্ট ক্লাসে মনে হয় এটা পড়ছি যে আসলে এই যে ভ্যাট কি যে কেউ কাটতে পারবে। যেমন মনে করেন আপনি একজন মনে করেন আপনি কোথাও কোনো দোকান থেকে বা আড়ং থেকে বা স্বপ্ন থেকে বা যেখান থেকে বা এই যে কোনো একটা বড় শপ থেকে আপনি যাই 10,000 টাকা মাল কিনছেন, আপনি যখন টাকাটা আপনি যখন পেমেন্ট করতে যাবেন, আপনি ব্যক্তি কি ট্যাক্স ও থেকে ভ্যাট বা ট্যাক্স কেটে ওকে পেমেন্টটা দিবেন? বা আপনি কি ভ্যাটটা ট্যাক্সটা কাটতে পারবেন? না। এজ এ ব্যক্তি, পারসন, মানে ইন্ডিভিজুয়াল, হি ক্যানট ডিডাক্ট ভ্যাট অর ট্যাক্স। তাহলে কারা কাটতে পারবে? যে তাদের পেমেন্টটা জেনারেট করার সময় গভর্নমেন্ট অর্গানাইজেশন। দ্যাট মিনস আমি যদি গভর্নমেন্ট অর্গানাইজেশনে গভর্নমেন্ট অর্গানাইজেশনে কোনো সাপ্লাই অথবা সার্ভিস প্রোভাইড করে থাকি, তাহলে ওই গভর্নমেন্ট অর্গানাইজেশনটা আমার পেমেন্টটা দেওয়ার সময় পুরো পেমেন্ট না দিয়ে কিছু টাকা কেটে রাখার অথরিটি তাদের কাছে আছে। তাহলে তারাই গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো আমার ভ্যাট ডিডাক্টিং অথরিটি, তারা ভ্যাট কাটতে পারবে অন বিহাফ অফ ডিসিটি, অন বিহাফ অফ গভর্নমেন্ট। সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো অটোনোমাস, সেমি গভর্নমেন্ট যে অর্গানাইজেশন, অটোনোমাস বডি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, ব্যাংক, আমাদের যে ব্যাংক ইনস্টিটিউট আছে, ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে, তারাও তাদের পার্টিদেরকে পেমেন্ট দেওয়ার সময় ভ্যাট কাটার অথরিটি রাখে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেমন আমাদের আইপিডিসি, তারপরে আপনার রিলায়েন্স, ইউনাইটেড ফাইন্যান্স, হ্যাঁ, আইডিএলসি, এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো তারা তাদের পার্টিকে সাব পেমেন্ট দেওয়ার সময় বা তাদের কার্যক্রম করার সময় তারা ভ্যাট কাটবে। লিমিটেড কোম্পানি, বোথ প্রাইভেট এন্ড পাবলিক লিমিটেড কোম্পানি, হ্যাঁ, বাট নট প্রোপ্রাইটারশিপ, কিপ ইন মাইন্ড। এডুকেশনাল ইনস্টিটিউট, যে এডুকেশনাল ইনস্টিটিউট গুলো আছে, অল টাইপস অফ কেজি, নার্সারি, ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এরা কাটতে পারে। এবং আরো যেটা বলা আছে, এস্টাবলিশমেন্ট উইথ মোর দেন টাকা 1 crore অ্যানুয়াল টার্নওভার, যার অ্যানুয়াল টার্নওভার এগুলোর বাইরেও যার অ্যানুয়াল টার্নওভার 1 কোটি টাকার উপরে, সেও তার কোনো পার্টিকে পেমেন্ট দেওয়ার সময়, কোনো সার্ভিস নেওয়ার সময়, সার্ভিসের পেমেন্ট দেওয়ার সময় সে ভ্যাটটা কেটে রাখবে। এরাই হচ্ছে যে ভ্যাট কেটে রাখার অথরিটি। এদেরকে গভর্নমেন্ট ভ্যাট একটা পার্টিদেরকে পেমেন্ট দেওয়ার সময় তাদেরকে একটা ভ্যাট কেটে রাখার অথরিটি দেওয়া হয়েছে। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল। প্লিজ। স্যার আপনি এখানে নাম বলেন। স্যার আমি ইশরাত জাহান। হ্যাঁ, ইসরাত বলেন। স্যার এখানে অটোনমাস বডিজ বলতে কাদের বোঝাচ্ছে? এগুলা কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা আছে না কিছু, হ্যাঁ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কারণে, যেমন এটা আমি যতটুকু, যদি আমি ভুল করে না থাকি, যেমন যে ওয়াসা, ডেসা, তারপরে তিতাস গ্যাস, এরা হচ্ছে অটোনমাস বডি। ঠিক আছে?
স্যার এনজিওর ক্ষেত্রে দেখা যায় যদি কেউ কনসালটেন্সি দিয়ে থাকে সেক্ষেত্রে এনজিওরা ভ্যাটটা কেটে রাখে আর হচ্ছে বাকি টাকাটা দিয়ে দেয়, মানে এটা তো এই উইথহোল্ডিং এটার মধ্যেই পড়ে যায় না স্যার? ওই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও 4 নম্বর পয়েন্ট। জি স্যার। স্যার প্লিজ আমরা যে জানি যে নাম ভ্যাট, বলেন, নাম বলেন। আল মাহমুদ বলছি। হ্যাঁ মাহমুদ বলেন। স্যার ভ্যাট যে আমরা যে জেনারেলি জানি যে ভ্যাট কাস্টমার বা এন্ড ইউজার এন্ড কনজিউমার পে করে, তো এই ক্ষেত্রে আসলে কি আমি যদি 10,000 টাকার একটা সার্ভিস দেই আর যদি যে সার্ভিস রিসিপেন্ট সে যদি আমার 10,000 টাকা পুরোটা না দিয়ে ওখান থেকে ভ্যাট কেটে রাখে, ওকে, আমি বুঝতে পারছি আপনার কথাটা, আমি আপনার কথাটা বুঝতে পারছি। আপনি বলতে চাচ্ছেন যে মনে করেন আপনি ওই যে একটু আগে যে আমি সিদ্দিকারের যে একটা এক্সাম্পল দিলাম, আপনি মাহমুদ আমার কাছে কালকে আমার কাছে 10,000 টাকার একটা মনে করেন একটা স্টেশনারি সাপ্লাই দিলেন, হ্যাঁ এক্সাম্পল। তাহলে আমি আপনাকে পেমেন্ট করার সময় 10,000 টাকাতে 9,000 টাকা দিলাম, বাকি 1,000 টাকা কেটে রাখলাম। আমি তো একটা প্রোডাক্ট প্রডিউস করার জন্য বা আমি র মেটেরিয়াল বাবদ একটা আপনার থেকে টাকা আপনি র মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছেন। আমি এই করছি কেন? আমি এক ব্যাগ সিমেন্ট তৈরি করব। এক ব্যাগ সিমেন্টটা আমি তৈরি করার পরে কার কাছে বিক্রি করব? আমার পরবর্তী হাট মনে করেন কনজিউমার বা ডিলার বা হোয়াটএভার, কনজিউমার কাছে। তো কনজিউমার থেকে যখন আমি ভ্যাটটা পেমেন্টটা নিব, ব্যাগের পেমেন্টটা নিব, তার থেকে তো ভ্যাট সহ নিব। তো ভ্যাট সহ যখন নিব, আমি যে ভ্যাটটা নেওয়ার পরে ওর থেকে মনে হয় 450 টাকার ব্যাগে মনে করেন কথার কথা 60 টাকা আমি ভ্যাট বাবদ নিলাম, সে এই 60 টাকা তো সে বিয়ার করছে। এই 60 টাকা গভর্নমেন্টকে দেওয়ার সময় আমি যে আপনার থেকে যে কেটে রাখছিলাম যে টাকাটা, সেই টাকাটা লেস করে বাকি টাকা গভর্নমেন্টকে দিবা। আলটিমেট কি আপনার থেকে যে ভ্যাটটা কেটে রাখতেছি সেটা গিয়ে শেষ পর্যন্ত আমার কনজিউমার ঘাড়ে গিয়ে পড়তেছে। আপনাদেরকে আমি গত ক্লাসে একটা স্যাম্পল দেখাইছিলাম যে আসলে কিভাবে একজনের ঘাট থেকে আরেকজনের ঘাড়ে ঘাড়ে ট্রান্সফার শেষ পর্যন্ত কনজিউমার বিয়ার করে। জি স্যার। মাহমুদ বুঝতে পারছেন? না বুঝতে থাকলে আবার যেতে হবে আমাকে। স্যার এখানে আমার কোশ্চেনটা হচ্ছে আমি যে সার্ভিস প্রোভাইডার, তো এখানে কি আমার যে গ্রস অ্যামাউন্ট আমার পাওয়া উচিত সেটা থেকে কি এই ভ্যাটটা বাদ দিয়ে মানে কমিয়ে দেখা হবে, নাকি 100% আমাকে পেমেন্ট দেওয়া হবে, এক্সট্রা 50 সে ফর এক্সাম্পল আমি আপনার কথাটা বুঝতে পারছি যে আপনি বলতে চাচ্ছেন যে ভাই আমার এটা অনেক সময় আমার 1 লাখ টাকা বিল লাগবে, হ্যাঁ এখন তুমি যখন যদি ভ্যাট করবে তাহলে আমি 1,10,000 টাকা করে দিলাম, 1,10,000 টাকা ইনভয়েস সাবমিট করলাম, ঠিক আছে? এই ধরনের কথাই তো বলতে চাচ্ছেন? জি স্যার, কারণ দেখেন, ভ্যাটটা তো দেওয়া উচিত যে কনজিউমার তার, সুতরাং আমার হ্যাঁ গ্রস অ্যামাউন্টে কেন কমে যাবে? আমি তো সেটা বলি না, আপনি তো যখন বিলটা সাবমিট করবেন, আমি তো এক্সাম্পল হিসেবে বলছি, আপনি তো বিলটা নেই, আপনি ইনভয়েস ভ্যালু এত, আপনার ভ্যাট ভ্যালু এত, 100 টাকা ইনভয়েস ভ্যালু, 100 টাকা প্রোডাক্টের ভ্যালু আর সার্ভিসের ভ্যালু, আবার 15 টাকা আপনার ভ্যাটের ভ্যালু, আপনি 115 টাকা বিল করছেন। কাকে করছেন? আপনার যাকে আপনার সার্ভিসটা দিচ্ছেন, কনসালটেন্ট সার্ভিস দিচ্ছেন, তাকে 115 টাকার বিল পাঠাইছেন, সে আপনার 15 টাকা কেটে রেখে, কথার কথা 15 টাকা কেটে রেখে আপনাকে 100 টাকা দিবে, কিন্তু আপনি ইনভয়েস তো ছিল 115 টাকা। জি স্যার, এখন বুঝতে পেরেছি। আমি তো 100 টাকা বলতেছি বুঝার জন্য, মানে সোজা কথা হচ্ছে যে আপনার তো ইনভয়েসের ভিতরে আপনার ভ্যাটটা আছে, সেটা আপনাকে না দিয়ে তারা কিছু ক্ষেত্রে আপনাকে দিয়ে দিবে পুরো টাকাটা, আপনি গভর্নমেন্টকে দিবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি ওইখান থেকে ডিডাক্ট করে রাখবেন। কোন কোন ক্ষেত্রে ডিডাক্ট করে রাখবেন সেটা আসতেছে। ক্লিয়ার? বলছিল মোহাম্মদ আকাশ বলছিল। কে বলছিলেন? মোহাম্মদ আকাশ। হ্যাঁ আকাশ বলেন। স্যার আমরা যদি সাপ্লায়ারের কাছ থেকে এমআরপি প্রাইসে যদি কোনো কিছু নিয়ে থাকি, তো ওইটার উপর কি আমার ভ্যাট দিতে হবে 7.5%? এমআরপি প্রাইসের ভিতরে তো ওখানে ভ্যাট দেওয়া থাকে, হ্যাঁ, আর এখান থেকে আপনি দেওয়া থাকে, এখন ভ্যাট ডিডাক্ট করবেন কিনা এটাই তো কথা আপনার। ডিডাক্ট না, সরাসরি ধরেন আমি একটা 10 টাকা দিয়ে কিনলাম, তারপরে আমি আরো 7.5% ভ্যাট দিলাম। এমআরপি প্রাইস আছে 10 টাকা, তারপরে আমি আবার 7.5% ভ্যাট দিলাম, এরকম কি দেওয়া? হ্যাঁ এরকম দিতে হয়, এগুলো দিতে। যেমন মনে হয় যে এটা তো এক্সাম্পল হচ্ছে যে আপনি যখন স্বপ্নটা আপনি যান বা আগ্রাতে যান, ওখানে প্রাইসের গায়ে একটা এমআরপি থাকে, এরপর আবার আপনার থেকে ভ্যাট নিচ্ছে। জি স্যার। স্যার আমার আমার একটা প্রশ্ন কনসালটেন্সি নিয়েই স্যার, যদি এনজিওরা ওই মানে কারো থেকে কনসালটেন্সি সার্ভিস নেয় আর সেটা যদি ভ্যাটটা কেটে দেয়, সেক্ষেত্রে যখন রিটার্ন সাবমিট করতে যাবে ওই ব্যক্তিটা যে কনসালটেন্সি দিয়েছে, সে কি পরে ওই টাকাটার রিবেট পাবে বা কিছু পাবে নাকি? অবশ্যই 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 আমি যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলছি না আপনাদেরকে, ডিক্রিজ সেই তখন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবে। ওকে,
এখন আসেন কিন্তু স্যার কখন সেক্ষেত্রে গভর্নমেন্ট কিভাবে, মানে আমি আসলে বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে এনজিও তো টাকাটা দিল, সে টাকাটা যদি পরে আবার ওই কনসালটেন্টকে ফেরত দিয়ে দেওয়া হয়, তাহলে তো গভর্নমেন্টের মানে লাভ কোথায় ফেরত দিচ্ছে গভর্নমেন্ট, ক্লায়েন্ট কি কোথায় ফেরত দিচ্ছে? মানে স্যার আসলে আমি বলতে চাচ্ছিলাম যে একজন এনজিও তে কনসালটেন্সি ফি দিল, একটা এনজিও কনসালটেন্সি আপনি ফি কোন দিল আপনি কোন ফার্মের, আপনি কোন ফার্মে বলেন তো আমাকে একটু কাইন্ডলি। স্যার আমি কাশিমের। আচ্ছা ওকে, একাশেম একটা একাশেম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম একটা এনজিও কে একটা কনসালটেন্সি দিল। ওকে, জি স্যার। কনসালটেন্সি সার্ভিস দিল। এখন কনসালটেন্সি দেওয়ার সময় মনে করেন যে কনসালটেন্সিটা ছিল 1 লাখ টাকা, সেই কনসালটেন্সিটা 1 লাখ টাকা তার বিল, সাথে লিখে দিচ্ছে ভ্যাট 15%। হ্যাঁ, জি স্যার। এখন এনজিওটা 1,15,000 টাকার একটা ইনভয়েস পাইছে। ওকে, জি স্যার। এনজিওটা 1 লাখ টাকা আপনাকে চেক দিবে, আর 15,000 টাকাটা আপনার থেকে কেটে রেখে, মানে 1,15,000 থেকে 15,000 টাকা কেটে রেখে আপনাকে 1 লাখ দিবে, 15,000 টাকাটা আপনার গভর্নমেন্টকে দিয়ে আপনাকে একটা চালান দিয়ে দিবে। জি স্যার। এই তো, এখানে আপনার কনফিউশনটা কোথায়? মানে পরে কি আমার ফার্ম যে ওইটা মানে ওইটা কি তখন কি যখন এটা আপনার ক্ষেত্রে আপনার ভ্যাট কাটছে, সে কেন দিয়েছে এটা? আপনি তখন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন, উনি দিবে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। মানে এটা যদি একবার জমা দিয়ে দেওয়া হয়, পরে যদি আমার ফার্ম যে সেটা আবার তুলে জমাটা আসলে আমি বারবার বলতে, জমাটা আমরা রিটার্নের সময় দিব। মনে করেন আমার ভ্যাট আসছে, আমার সার্ভিস, আমি যে বিজনেসটা করি সেই বিজনেসে ভ্যাট আসছে 100 টাকা। এখন আমি বিভিন্ন পার্টি থেকে ভ্যাট কেটে রাখছিলাম, সেই টাকাটা আমি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিব। আমার এরকম অনেকে আমার পেমেন্ট দেওয়ার সময় অনেকে টাকা কেটে রাখছে, সেটা আমি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে নেট টাকাটা গভর্নমেন্টকে দিব। উনারা ওই অ্যামাউন্টটা বাদ দিয়ে তারপর হচ্ছে বাকি টাকাটা দিবে, পে করবে। আচ্ছা। উনারা হ্যাঁ, ইয়েস, ওর বাকি টাকাটা ওটা বাদ দিয়ে, কারণ আপনি তো অলরেডি তো আপনার মাধ্যমে দিয়ে দিছে, তাহলে সেটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবে। আপনি দিবেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। স্যার এখন ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ। এখন আসেন, এটা আসলে ইনক্রিজিং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নতুন আইনে আসছে। আগে হয়তো কি জমা দিয়ে দিতে হইতো সরাসরি, আবার সরাসরি আপনাকে তখন এটা আপনি রিবেট বা ক্লেমের ইস্যু আসতো। ওকে, when VAT should be deducted at source, কখন ভ্যাট আপনি এট সোর্সে কাটবেন? আপনি তো যে কোনো সবসময় কাটতে পারবেন না, আপনার কিছু কন্ডিশন, কিছু ক্রাইটেরিয়া পাইলে আপনার when supplier paid VAT, খেয়াল করেন, when supplier paid VAT at reduced rate। আপনি রিডিউসড রেট বলতে কি বুঝে থাকি বলতে পারবেন? রিডিউসড রেট মিন্স কি? স্ট্যান্ডার্ড রেট থেকে কম রেটে যদি Yes, একদম এক বাক্যে 15% স্ট্যান্ডার্ড রেট, 15% থেকে কম যে কোনো রেটে হচ্ছে রিডিউসড রেট। যদি কোনো সাপ্লায়ার পেইড ভ্যাট যদি সে রিডিউস রেটে দেয়, তাহলে আপনি তাকে তার থেকে ট্যাক্স কাটবেন, এবং সে যদি 6.3 যদি প্রোভাইড করে। আমি খুব আরো সংক্ষেপে বলি, মনে করেন সাপ্লায়ার, কিপ ইন মাইন্ড সাপ্লায়ার, হ্যাঁ, সাপ্লায়ার আপনাকে একটা, আপনি যে সাপ্লায়ার থেকে মাল নিয়েছেন সে একটা ইনভয়েস দিছে, এবং সেই ইনভয়েস দেওয়ার সময় ইনভয়েসের মধ্যে সে 100 টাকা তার মালের মূল্য, এবং সে 15 টাকা না দিয়ে, যদি 15 টাকা দেয়, সাপ্লায়ার 100 টাকা মালের মূল্য, 15 টাকা ভ্যাট, তাহলে তার থেকে আপনি ভ্যাট কাটবেন না, তাকে 115 টাকাই দিয়ে দিবেন। যদি সে 100 টাকা মালের মূল্য 10% ভ্যাট, 110 টাকা যদি বিল সাবমিট করে দেন, তাকে আপনি 110 টাকা দিবেন না, তাকে 10 টাকা কেটে 100 টাকা দিবেন। কথা কি বুঝাইতে পারছি? স্যার এই বছর তো মনে হয় এই রুলসে আবার একটু চেঞ্জ আসছে, 15% থাকলেও কাটতে হবে। কে বলছেন? আশফিয়া বি আশা। আশফিয়া, ইউ আর রাইট, জি। বাট নট সাপ্লায়ার, এটা হচ্ছে সার্ভিস। আমি আসতেছিলাম সেটাতে। উনি যে কথাটা খুব একটা ভাইটাল পয়েন্ট উনি রেজ করছে, যে আমাদের নতুন যে ভ্যাট ডিডাকশন এসআরওটা দিছে, আগে ছিল কি, যে কেউ যদি 15% থাকে, 15% যদি থাকে স্ট্যান্ডার্ড রেট, যদি 15% হোক সেটা সাপ্লায়ার, হোক সেটা গুডস সাপ্লায়ার, হোক সেটা সার্ভিস প্রোভাইডার। আবারও বলতেছি, সার্ভিস প্রোভাইডার অর গুডস সাপ্লায়ার, সে যদি 15% এর ভ্যাট দিয়ে থাকে, তাহলে তার থেকে ভ্যাট কাটা যাবে না। এটা ছিল আগের আইন। এখন হয়েছে কি, সাপ্লায়ারটা ঠিক রাখছে 15%, যদি এখনো সাপ্লায়ার যদি 15% ভ্যাট দিয়ে থাকে, তাহলে তার থেকে ভ্যাট কাটবেন না। কিন্তু সার্ভিস যদি সে 15% দিয়ে থাকে, সেই ক্ষেত্রে 43 কন্ডিশন, 2 নম্বর পয়েন্টে আসতেছিলাম, 43 কন্ডিশনে বলে দিছে, এই 43 ক্ষেত্রে আপনি 43 টা সার্ভিস পেমেন্টের ক্ষেত্রে, সেখানে যদি 15% থাকে, আপনি 15% থেকে তার থেকেও 115 টাকা না দিয়ে তাকে 100 টাকা দিয়ে 15 টাকা কেটে রাখবেন। আশফিয়া, পাইছেন আপনার আনসার?
জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমি সেই জন্য আপনার এই জায়গাতে একটু এই রাখবেন, একটা সাপ্লায়ার, একটা গুডস সাপ্লায়ার, একটা সার্ভিস প্রোভাইডার। গুডস এবং সার্ভিস দুটাকে একটু আলাদা করতে হবে। তাহলে আমরা বলতেছি কি, গুডস সাপ্লায়ার যদি সে 15% ভ্যাট দিয়ে থাকে, হ্যাঁ, যদি 15% নিচে ভ্যাট দিয়ে থাকে তাহলে তার ভ্যাটটা কেটে ফেলবে। ভ্যাটটা কেটে তাকে ভ্যাটের টাকা দিবেন না, তার হাতে ভ্যাটের টাকা দিবেন না, আপনি ভ্যাটটা কেটে রেখে দিবেন। আচ্ছা, এটা ছাড়াও বলতেছে যে সেকশন 43 সার্ভিস পেমেন্টের ক্ষেত্রে 43 সার্ভিস পেমেন্টের ক্ষেত্রে আপনি ভ্যাট ডিডাকশন কালেকশন রুলস আপনাকে করবেন। আমি এই ফাঁকে একটু ব্যাকে যাব, একটু আপনারা যে সিনপসিসটা পাইছেন সেই সিনপসিসে দেখেন তো ওখানে একটা রেফারেন্স দিয়েছি আমি, যদি একটা সেকশন, এই যে সেকশনটা আমি যেটা বলছিলাম সেকশনে একটা একদম লিংক রেফারেন্স দিয়ে দিছি। একটা সেকশন চ্যাপ্টার করতে এতক্ষণ যদি লেগে যায় আমার সমস্যা। ওকে, দেখা যাচ্ছে? সামওয়ান রেসপন্স স্যার প্লিজ। লোড হচ্ছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ স্যার, এই দেখুন, এই মূল্য সংখ্যা 1 SRO 149 আমি আপনাদেরকে এখানে দিছিলাম, আপনাদেরকে দেখেন সেকশন 149, এই দেখেন সেকশন 149 মোশন। এখানে আপনি দেখেন এই এসআরও তে আপনি পুরাটাই পাবেন, হ্যাঁ, যে উৎস কর্তনকারী সংস্থা কারা এবং টোটাল এই জিনিসটাকে আসলে আমি এই যেমন দেখেন একটু আগে যে ম্যাডাম যে কথাটা বললো, আসবে যেটা বললো যে 15% হলে তো কাটার কথা না, কিন্তু দেখেন এসি হোটেল সার্ভিস সে 15% হওয়ার পরও কাটবেন আপনি তার থেকে, বুঝাতে পারছি? এরকম 43 আইটেমের কথা বলে দিছে, 43 আইটেমের কথা বলে দিছে। এগুলোর থেকে আপনি একদম চোখ বন্ধ করে এদেরকে এরা যে সার্ভিসটা নিচ্ছেন বা দিচ্ছেন সেটা যদি এই ক্রাইটেরিয়াগুলোতে পড়ে, আপনি এইখানে যে মেনশন যে রেট গুলো আছে সেই রেট অনুপাতে আপনি ভ্যাট কাটবেন। ক্লিয়ার? হ্যাঁ, নাজমুল, আসসালামু আলাইকুম। আমার একটু দেরি হবে আসতে, আমি 9টা বাজবে। হ্যাঁ, আসফিয়া, বুঝাতে পারছি? ওকে, এইটা আমি আপনারা এই অ্যাসাইনমেন্টটা দেখবেন, এই অ্যাসাইনমেন্টের লিংকটা আমি দিয়ে দিছি। আমি ইচ্ছা করে আপনাদেরকে প্রিন্টটা দিই না বা এটা মেনশন করে না, লিংকটা দিছি, লিংকে গেলে আপনারা পাবেন। ওকে, এটা একদম লেটেস্ট, এটা ডেটটাও বলা আছে কবে, এটা আপনার ডেটটা দেখি তো আমরা কবে এটা সার্কুলেট করছি, এটা ডেটটাও দেখেন, এটা কবে, 11 জুন 2020। আচ্ছা, এটা গেল আমাদের ভ্যাটের ভ্যাট ডিডাকশন অথরিটি এবং কাদের থেকে কাটবো, এবং এরকম আরো যারা আছে যারা 15% ব্যাংক মাস্ট বি ডিডাক্ট ইন দ্য ভ্যাট, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনমি, তারা ভ্যাট ডিডাক্ট করবে। আর কাদের থেকে কাটবো না, দেখেন ওই যে একটু আগে বললাম, হোয়েন সাপ্লায়ার পেড দ্য 15% রেট, যদি সে 15% তাহলে তার থেকে ভ্যাট কাটতে পারবেন না। আর যেগুলো হুই সার্ভিস পেড 15% ইস্যু ট্যাক্স ইন 6 মান্থ মেনশন দ্য ভ্যাট ডিডাকশন এট কালেক্টিং সেকশন এত, এই যেগুলো বলা আছে, যেমন ওই এই এসআর মধ্যে যেগুলো ছাড়া অন্যগুলো যদি 15% প্রোভাইড করে তাহলে তার থেকে ভ্যাট কাটবেন না। পেমেন্ট অফ ফুয়েল, গ্যাস, ওয়াটার, টেলিফোন, মোবাইল সার্ভিস বিল, এই ধরনের পেমেন্ট গুলো করার সময় আপনি ভ্যাট কাটতে পারবেন না। তারপরে এক্সামটেড গুড, এই যে একটু আগে বললাম এক্সামটেড গুড গুলো যদি হয় তাহলে পারবেন না। জিরো রেটেড যে সাপ্লাই গুলো আছে সেগুলো হলে পারবেন না, সরি। আর আরেকটা একদম লেটেস্ট এসআরও আসছে রিসেন্টলি, একটা এসআরও মাধ্যমে আসছে, পেমেন্ট অফ অ্যাডভার্টাইজিং এজেন্সি, টিভি এন্ড অনলাইন টেলিকাস্ট সার্ভিস বিল ইফ দে পেড 15% ভ্যাট, তারা যদি 15% ভ্যাট দিয়ে থাকে তাহলে আপনাকে রেসপেক্টিভ সার্টিফিকেট যদি প্রোভাইড করে আপনি তাদের থেকেও ভ্যাট উৎসস্থলে ডিডাক্ট করবেন না। যদি না যে একটা আপনাকে ভ্যাট ডিডাক্ট করা অথরিটি, আপনি ভ্যাট ডিডাক্ট করেন নাই, তাহলে আপনি যদি নট ডিডাক্ট করেন আপনি 2% করে হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিবেন। আপনি ডিডাক্ট করছেন, ওর থেকে ডিডাক্ট করে রাখছেন, বাট পরবর্তী রিটার্নের সময় বা এই সময় আপনি টাকাটা সাবমিট করেন না বা জমা দেন নাই, হ্যাঁ, আপনাকে তখন 25,000 টাকা করে পার্সোনালি আপনি পেনালাইজ হবেন। ক্লিয়ার? ভ্যাটের এই ডিডাকশন পার্টটা আমার মনে হয় আমি অনেক আলাপ করছি, এখন এটা একটু বুঝার কথা। ভ্যাট নিয়ে এই ডিডাকশন পার্ট নিয়ে আর কাউকে কিছু বলতে হবে? স্যার, আমার একটা কোশ্চেন ছিল। শিওর, প্লিজ। আমি ভ্যাটের জন্য আর 5 মিনিট রাখতেছি। এই ডিডাকশনটা আসলে একটু বুঝার বেশি, বলেন। স্যার, ভ্যাট কি অ্যাড সোর্স ব্যতীত অন্য কোনো ভাবে শুনতেছি না, একটু সাউন্ড করেন। ভ্যাট কি অ্যাড সোর্স ব্যতীত অন্য কোনো কিছুতে কাটা হয়? অ্যাড সোর্স এটা বাদ দিয়ে
এর সোর্স ছাড়া অন্য কিছু কাটা হয়, কাটা কাটা কথাটা কেন আসতেছে? আপনাকে দিতে হবে, অন্যান্য ক্ষেত্রে দিতে হবে, কাটার তো ইস্যু নাই। কাটার তো মনে করতে এটাই, কাটা তো সেকশন এগুলো এই কন্ডিশনে আপনি কাটবেন বা আপনার থেকে কাটবে। আমি আপনার কোশ্চেনটা আসলে ক্লিয়ার না, না আপনি কোন জিনিসটা একটু আরেকটু যদি ক্লিয়ার করেন দেন আই ওয়ান্ট টু ট্রাই। না, বলতে চাচ্ছিলাম আমরা তো ভ্যাট দিই সাধারণত ভ্যাট অ্যাট সোর্স, না এখান থেকে না কিনে সবসময় অ্যাড সোর্সে তো, যেমন এটা অ্যাড সোর্সেরটা হচ্ছে যে ওই অথরিটি, কিন্তু আপনি যখন একটা সার্ভিস কিনতে যাব বা একটা প্রোডাক্ট কিনতে যাব আড়ঙে যায়, তখন তো আমি টাকার সাথে মানে প্রোডাক্টের প্রাইসের সাথে টাকাটা দিচ্ছি, ভ্যাটটা দিচ্ছি, এখানে তো কাটার ইস্যু না। কাটা মানে কি, একটা টাকা থেকে একটা ইনভয়েস থেকে ইনভয়েসের গায়ে যে টাকাটা আছে সেই টাকাটা পুরোটা ক্যাশে না দিয়ে ওকে পুরোটা না দিয়ে ওকে কিছু টাকা ওর পক্ষ হয়ে গভর্নমেন্টকে দেওয়াটা হচ্ছে কাটা। এটা আমরা বলবো অ্যাট সোর্স। ইয়েস। আর যেটা আমি দিয়ে আসতেছি সেটা নরমাল ভ্যাট পেমেন্ট করতেছেন আপনি। আপনি মালের মূল্য সবে, যেমন আপনি আড়ং থেকে একটা পাঞ্জাবি কিনলেন, হ্যাঁ, আড়ং থেকে একটা পাঞ্জাবি কিনতে গেলেন, পাঞ্জাবির দাম মনে করেন 4000 টাকা, তো ওখানে ওদের মনে 4% ভ্যাট, তো আপনি 4% বা 2.5 ভ্যাটটা দিলেন, ভ্যাট সহ আপনি দিলেন, ভ্যাট সহ টাকা দিলেন। আমি বুঝতে পারছি কথাটা? জি জি জি, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, আমরা তাহলে যাই পরে। আমরা এতটুকু পর্যন্ত আমার মনে বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন আমি আপনাদের একটা কেস দিচ্ছি, সিদ্দিকা পড়েন কেসটা। We pay 55,000 for office rent and also pay other charges, BDT 10,000 for lift and security charges. We pay 15% VAT on rent, but on other charges we do not pay VAT. Give your opinion, who is responsible for pay the VAT and what is the VAT amount? হ্যাঁ বলেন, সিদ্দিকার কোশ্চেনের আপনাদের সেই কি? আপনার কোশ্চেনটা বুঝেন নাই। আমার এই আউট অফ 60 আমি যারা 67 মেম্বারের মধ্যে কোশ্চেন বুঝেন না কে কে আছেন? ওপিনিয়ন পড়ে স্যার দেন। নেটওয়ার্কের সিরিয়াস প্রবলেমে আছি, আমি কিছুই শুনতে পাচ্ছি না, আজকে বারবার ড্রপ করছে। এটা কি আর কারো হচ্ছে নাকি আমার শুধু আমার হচ্ছে? আমি আসলে একটু বোঝার চেষ্টা করতেছিলাম। আমার হচ্ছে না, একটু কনফার্ম, অন্যদেরটা আমি আসলে আই এম নট শিওর। আমাদের হচ্ছে না, আমাদেরও হচ্ছে না। Aspira, I think you said a problem maybe individually. আচ্ছা, সিদ্দিকা যে কোশ্চেনটা পড়ছে আমরা বুঝি না এমন কেউ কি আছি? তো সবাই বুঝছি, সবাই আনসারটা দিয়ে দেন একজন একজন করে। না স্যার বুঝি নাই স্যার, আমি স্যার কোশ্চেনটাই বুঝি নাই। আচ্ছা, কোশ্চেনটা বুঝেন না। We pay or anyone pay 55,000 for office rent and also pay other charges 10,000 for lift and security charges. মনে করেন আমার কথাই মনে করেন, আমার যে কর্পোরেট অফিসটা আছে বা যেটা আছে সেখানে আমি 55,000 টাকা আমি অফিসের ভাড়া দিই, সাথে আমি 10,000 টাকা লিফট এবং সিকিউরিটি চার্জ বাবদ দিই, ঠিক আছে? এবং আমি সেটা 15% রেন্টের উপরে 15% ভ্যাট দিই, রেন্টের উপরে দিই, বাট 10,000 টাকার উপরে আমি ভ্যাট দিই না। আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে আপনি যে বা আমি যে বা আপনি যে 55,000 টাকা ভাড়া দিচ্ছেন, অফিস ভাড়া, 10,000 টাকা সার্ভিস চার্জ বাবদ দিচ্ছেন, আবার 15% ভ্যাট দিচ্ছেন ভাড়ার উপরে, সার্ভিস চার্জের উপর দিচ্ছেন না, এটা নিয়ে আপনাকে একটু কমেন্ট করতে বলতেছে। আপনি কি রাইট ট্র্যাকে আছেন না রং ট্র্যাকে আছেন, কি বলতে চান? হোয়াট ইজ দ্যাট, এবং ভ্যাট অ্যামাউন্ট কত হবে, বা 55,000 এর ভ্যাট অ্যামাউন্ট কত হবে, বা টোটাল কি হবে? এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে অফিস রেন্ট, একটা হচ্ছে সার্ভিস চার্জ। ভ্যাটটা অফিস রেন্টের উপরে দিচ্ছে, সার্ভিস চার্জের উপর দিচ্ছে না, তাহলে এখানে কোনো নন কমপ্লায়েন্স হচ্ছে কিনা? নাম্বার 1। কেউ বলার চেষ্টা করতেছে যদি একটু। স্যার আমার সিকিউরিটি চার্জের উপর দিতে হবে। ইমতিয়াজ বলছে, কে বলছেন? তৌহিদ? নজরুল স্যার। নজরুল বলেন। স্যার আমার সিকিউরিটি চার্জের উপর তো দিতে হবে। আচ্ছা তাহলে ওকে, অফিস রেন্টের উপর দিতে হবে, আবার সিকিউরিটি চার্জের উপর। স্যার আমি বলতে চাচ্ছিলাম। শিওর বলেন। আমি একটু নজরুলটা বলি। নজরুল, ইউ আর রাইট। ওকে, আমি রাইট ফ্রম পরে আসতেছি। আসপ্রিয়ার কি বলে শুনি।
স্যার এগ্রিমেন্টে যদি ভাড়া বলা থাকে ৫৫,০০০ তাহলে শুধু ভাড়ার উপর দিতে হবে, আর এগ্রিমেন্টে যদি সার্ভিস চার্জের উল্লেখ থাকে তাহলে সেটার উপরে দিতে হবে। আচ্ছা, ওকে, আমি ওনার একটা কমেন্ট পাইলাম। এনিওয়ান আদার? স্যার বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে এগ্রিমেন্টে যে অ্যামাউন্টটা থাকে সেটার উপরে ভ্যাট কাটা হয়, মানে যে অ্যামাউন্টটা, মানে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। ওকে, নো প্রবলেম, আপনি বলেন যেভাবে মনের মাধুরী বিষয়ে বলেন, সমস্যা নাই। আমরা শুনেন, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, ওই ব্যক্তি ভালো পারে বা ভালো শিখবে যে ভুল করে। ডোন্ট ওয়ারি, বলেন তহিদ। স্যার টোটাল অ্যামাউন্টের উপরেই স্যার ভ্যাট কাটা লাগবে, ভ্যাট আসবে, মানে 10,000 টাকার উপরে আসবে। 10,000 টাকা, 65,000 টাকার উপরে ভ্যাট চার্জ করতে হবে। আচ্ছা, তহিদ একটা বললো, নজরুল একটা বললো, সিদ্দিকা একটা বললো, আর এনিওয়ান? স্যার বলাই তো ভ্যাট দেওয়া লাগবে না স্যার। স্যার 55,000 টাকার উপর ভ্যাট দিতে হবে, 10,000 দিতে হবে না, আমার যতটুকু মনে হচ্ছে। কে বলছেন? লামিয়া জাহান। হ্যাঁ, লামিয়া, ওকে, লামিয়ার একটা কমেন্ট পাইলাম। আর আকবর কিছু বলতে চাইছিলেন? আরমান? আর আলিয়া, আকবর, আরমান একটা কি বলতে চাইছেন, আমি তো ক্যাচ করতে পারি নাই। ওকে, দেখেন, আমরা আমাদের সবগুলো চিন্তা ভাবনা ঠিক আছে। আমাদের এই সবাই একটু মিউট করেন প্লিজ। এই সিদ্দিকা, সবাইকে মিউট করে দেন, আমি ছাড়া। হ্যাঁ, তহিদ আপনি যদি একটু মিউট করতেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। দেখেন, এখানে আমরা অনেকগুলা জিনিসটা আলাপ করছি। কেউ বলছি 55,000 এর উপর হবে, কেউ বলছি 10,000 এর উপর সহ হবে, কেউ বলছি এগ্রিমেন্টের রেফারেন্স টানছি। ওকে, তো আসলে বলবো স্যার। মুন্নিয়া আক্তার বলেন। হ্যাঁ স্যার, আমার মনে হয় যে অফিস রেন্ট যে 55,000 এটার উপরে হবে। এটার উপরে, ওকে। আপনারও একটা কমেন্ট পাইলাম। দেখেন, প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অ্যাভেলেবল, এবং কোনটা রাইট রং ডাজেন্ট ইস্যু। ওকে, তাহলে আমরা বিভিন্ন, কারণ এইটা এমন একটা কমন জিনিস, এটা একটা কমন একটা প্রবলেম, এই যে আমাদের এই ভ্যাটের, বিশেষ করে ভাড়া ক্ষেত্রে আমরা জিনিসটা দেখি, এমন একটা প্রবলেম যে আসলে ভ্যাট কত হবে, ভ্যাট কে দিবে, সেটাই আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, এখন আসেন আমি আপনাদেরকে আর একটা কথা বলি, এই ভ্যাটটা কে পে করবে? বাড়িওয়ালা দিবে নাকি যে ভাড়া থাকে সে দিবে? যে ভাড়া থাকে সে দিবে স্যার। যে ভাড়া থাকে সে দিবে, কারণ কনজিউমার সে। এম আই রাইট? যে ভাড়া থাকে সে বাড়িওয়ালাকে দিবে স্যার। আর বাড়িওয়ালা, এটা কি কে বলেন লাস্ট কথাটা, প্লিজ নামটা বলেন। স্যার বাড়িওয়ালা দিবে। আরমানের কোশ্চেনটা আমি এখন আসতাম। আরমান আগে একটু বলছে, এখন এই ভ্যাটটা যে দিব, মনে করেন আমি বাড়িওয়ালা বা আপনারা ভাড়াটিয়া, আমিও ভাড়াটিয়া, হ্যাঁ, আমরা যে এই ভ্যাটটা স্যার এই ক্ষেত্রে তো বাড়িওয়ালা দিবে, আমরা যে ভাড়া দিব সেখান থেকে আর কি কেটে রাখবে, আর বাড়িওয়ালা ভ্যাটটা দিবে। ওকে, মুন্নিয়ার একটা কমেন্ট পাইলাম, ও বলতেছে যে বাড়িওয়ালা দিবে, আমরা বলতেছি ভাড়াটিয়া দিবে। ওকে, সেটা একটা আমি রাখলাম, সবকিছু স্যার রাখলাম। আমরা যদি ভাড়া নিয়ে থাকি তাহলে আমরা বাড়িওয়ালাকে 55,000 থেকে ভ্যাটটা কেটে রেখে বাকি টাকাটা পেমেন্ট করব। ওকে, ওকে, আরো একটা, এটা কে বলছেন? স্যার লামিয়া জাহান। হ্যাঁ, লামিয়া আরো একটা কমেন্ট দিল। তাহলে দেখেন, আমি এবার একটু আর কারো কোশ্চেন নিব না, কোনো কমেন্ট নিব না, আমি এবার কনক্লুশনে আসি। সেটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে ভ্যাটটা কিসের উপরে হবে? 55 অর উইথ সিকিউরিটি চার্জ। এখানে আমাদের কিছু ডিভাইডেশন আছে, কেউ বলে 55 এর উপর, কেউ বলে 65 এর উপর। আচ্ছা, এটা একটা একটা পয়েন্ট আমাদের জানার জন্য ইস্যু। সেকেন্ড থিং হচ্ছে যে ভ্যাটটা কে দিবে, অথবা আমি যদি এভাবে বলি, এই 55,000 কি ভ্যাট সহ না ভ্যাট ছাড়া? ভ্যাটটা কে দিবে? ভ্যাটটা কি বাড়িওয়ালা দিবে না যে ভাড়া ছিল সে ভাড়া থাকে সে দিবে? ওকে, তাহলে অনেকগুলো মানে আমাদের কনফিউশন আছে। তাহলে আমি কতগুলো জিনিস একটু ক্লিয়ার করি। আমাদের ভ্যাটের প্রথম শর্ত হচ্ছে যে ভ্যাট উইল বি বিয়ার বাই কনজিউমার। এটা নাকি কারো কোনো দ্বিমত আছে? নো স্যার। ওকে, যদি দ্বিমত না থাকে, কনজিউমার কে? ভাড়াটিয়া। দ্যাটস গুড। তাহলে যারা বলছি যে এতক্ষণ বাড়িওয়ালা দিবে, সেখান থেকে আমরা সরে যাব। ওকে, এখন আসেন যে 55,000 টাকা কি উইথ ভ্যাট আর উইদাউট ভ্যাট, বা ওর সাথে যে এগ্রিমেন্ট করবেন সেটা কি উইথ ভ্যাট এগ্রিমেন্ট করবেন না উইদাউট ভ্যাট এগ্রিমেন্ট করবেন? সাধারণত উইদাউট ভ্যাট এগ্রিমেন্ট, এটা 55,000 উইদাউট ভ্যাট। আর সেকেন্ড থিং হচ্ছে যে কি, সার্ভিস চার্জ। এই যে সার্ভিস চার্জ, আদার চার্জের 10,000 টাকা, এটাও কি একটা চার্জ না? এটাও একটা ইকোনমিক ভ্যালু এডিশন হচ্ছে না?
তাহলে এটার তো কি কেন ভ্যাট দিব না আমরা, এটার উপর কেন ভ্যাট চার্জ করবো না আমরা? তাহলে অনেকগুলা কোয়েশ্চেন আমাদের কাছে আছে। এখন আপনারা একটু জাস্ট একটু পড়েন, আমার মনে হয় এটা পড়লে সবার কোয়েশ্চেনটা আনসারটা ক্লিয়ার হয়ে যাবে। আরমান পড়েন তো। VAT on house rent is paid by the tenant. The tenant has made agreement. হ্যাঁ ওকে, এখানে আসি, এখানে পজ দিই। তার মানে ভ্যাট কে দিচ্ছে? ভাড়াটিয়া দিচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট না। ওকে, দেন the tenant, The tenant has made agreement with the landlord regarding the terms and conditions of the rent. He pays the rent to the landlord and he pays 15% VAT from this own fund on from his top, own farm, এটা ভুল লিখছি, এখানে আবার from his own farm, from his own farm, from his own fund on top of the agreement amount to the government treasury. The landlord has no responsibility of paying the VAT. The tenant requires submitting the treasury challan to the local VAT circle office. 15% VAT will be calculated on office rent and as well as service charges also. So VAT will be 9,750. মানে 65,000 টাকার উপরে 15%। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে ভাড়াটিয়া ভ্যাট দিবে, আর সেকেন্ড থিং হচ্ছে যে এইটা ভাড়াটিয়া তার ওন ফান্ড থেকে দিবে। তার মানে দেখেন তার এগ্রিমেন্ট করা ছিল 55, এটা 55 টাকা তার এগ্রিমেন্ট, 10,000 টাকা সার্ভিস চার্জ। এই 55,000 টাকার পরও দ্যাট ইজ সে 55,000 দিবে, 10,000 দিবে এবং 9,750 টাকাও দিবে। স্যার আমি একটা কোশ্চেন করব। আমি শেষ করি 55,000 টাকা দিবে কে? বাড়িওয়ালারে দিবে। 10,000 কি দিবে? সার্ভিস চার্জ, যারা সার্ভিস চার্জ অথরিটি তাদের যদি ওই অ্যাপার্টমেন্ট গুলাতে যদি যে সার্ভিস চার্জ তাদের থাকে সেটা, আর 9,750 টাকা গভর্নমেন্টকে দিবে। টোটাল তার ক্যাশ আউট হবে এগুলো। কে কোশ্চেনটা করতেছিলেন বলেন? স্যার নজরুল, আমি নজরুল। স্যার আমার কোশ্চেন হচ্ছে যখন উইথহোল্ডিং ব্যাট রিটার্ন দিবে তখন এই উইথহোল্ডিং ব্যাট রিটার্নটা কে দিবে? এখানে কি বাড়িওয়ালা উইথহোল্ডিং ব্যাট রিটার্নটা সাবমিট করবে নাকি ইয়ে করবে? ওকে, আমি ওর কথাটা বুঝতে পারছি। একটু এখানে কনফিউশন হওয়ার কথা। আমি উইথহোল্ডিং ভ্যাট চ্যাপ্টারের সাথে এই জিনিসটা রিলেট করছি, তাই না? এটা আসলে মানে এটা আসলে উইথহোল্ডিং এক প্রকার উইথহোল্ডিং ভ্যাট না। কারণ এটা উইথহোল্ডিং ভ্যাট না এই কারণে বলতেছি, কারণ আপনি তো যখন আপনি যে অফিসটা পারেন ওর সাথে এগ্রিমেন্ট 55,000 টাকায় দিবেন। ওকে, তো ওকে তো দিবেন, ও তো কোনো ইনভয়েস জেনারেট করতেছে না, করতেছে না স্যার। তাহলে তো ডিডাকশনের ইস্যু নাই। আপনি ওকে 55,000 টাকা দিবেন, আপনি যখন ফিনান্সিয়াল ট্রানজাকশন দিতে যাবেন তখন আপনার ভ্যাটটা দিবেন। মানে আপনি একদম পারফেক্টলি বলতেছেন, কারণ আমি পড়াচ্ছি উইথহোল্ডিং ভ্যাটের চ্যাপ্টার, বাট সেখানে ভিতরে আমি এই ধরনের একটা কেস আনছি। এটা এক্সেন্সে ওকে, এটা আমার আসলে প্রথমে ডিক্লেয়ার করা উচিত ছিল। তো এটা আনার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের আমি এই কেসটা এই কারণে আনতেছি, এটা আপনাদের বিভিন্ন জায়গায় দেখবেন যে ভাড়া নিয়ে একটা প্রবলেম, যে ভাড়ার ভ্যাটটা কে দিবে, নাম্বার 1। সার্ভিস চার্জের উপর হবে কিনা, নাম্বার 2। এগ্রিমেন্টের ভ্যালুটাই কি ভাড়া সহ ভ্যালু না ভাড়া ছাড়া ভ্যালু। আমি এই তিনটা জিনিসকে মানে ক্লিয়ার করার জন্য বেসিক্যালি এই এক্সাম্পলটাকে চুজ করছি। ক্লিয়ার নজরুল? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি 60,000 টাকা দিব বাড়িওয়ালাকে আর বাকি টাকা দিব 65,000 দিব বাড়িওয়ালাকে আর বাকি টাকা দিব সরকারকে। হ্যাঁ, সরকারকে। আমি যদি আপনাকে যদি আরেকটু করি, বাড়িওয়ালা মনে করেন তো বাড়িওয়ালাকে দিবেন 55,000 টাকা। সার্ভিস চার্জটা যদি বাড়িওয়ালাকে কেন দিবেন, সেটা যে সার্ভিস চার্জে একটা অথরিটি আছে না আপনাদের মনে হয়, যারা অ্যাপার্টমেন্ট গুলোতে থাকি বা বড় বড় বিতে থাকে, ওখানে একটা মানে কি বলি আমরা, মানে একটা থাকে কমিটি থাকে, ওই কমিটি গুলোকে আপনি দিবেন। এটা বাড়িওয়ালার মাধ্যমে দিতে পারেন অথবা ডাইরেক্ট দিতে পারেন, যাই হোক, ঠিক আছে। আর একটা 9,750 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিবেন। আপনার বইতে টোটাল চার্জ হবে কত? আপনার টোটাল চার্জ হবে আপনার পিএনএল অ্যাকাউন্টে আপনার চার্জ হবে টোটাল টাকাটা। এখন কথা হচ্ছে বাড়িওয়ালা হই তাহলে স্যার এতক্ষণ ভাড়াটিয়া কথা বলুন স্যার, যদি আমি এখন বাড়িওয়ালা হই তাহলে আমি কি দিব? 60,000 টাকার 65,000 টাকা দিব নাকি স্যার ইয়ে করব? আপনি 55,000 টাকা রেন্ট দিবেন। 55,000 স্যার, 55,000 টাকা দিব। ওকে, এখানে একটা জিনিস একটু বলে রাখি, তাহলে 9,750 টাকা যে আপনি ভ্যাট দিচ্ছেন, এটা কি রিবেট পাবেন? আপনি তো অফিসটা রাখছেন যে একটা প্রোডাক্ট প্রডিউস করার জন্য, একটা সার্ভিস। যেমন মনে করেন আমার কর্পোরেট অফিস, আমার গুলশানের যে কর্পোরেট অফিস, আমরা কেন কর্পোরেট অফিস রাখছি? আমার 3টা জায়গাতে সিমেন্ট তৈরি হচ্ছে, সেগুলো আপনাদের কাছে বিক্রি করার জন্য।
তাই না? আমি তো ওই সিমেন্ট যাদের কাছে বিক্রি করতেছি তাদের থেকে তো আমি ভ্যাট বাবদ টাকা নিয়ে নিচ্ছি। তাহলে গভর্নমেন্টকে দেওয়ার সময় এই ৯৭৫০ টাকা আমি বাদ দিব কি দিব না? আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিব কি নিব না? কে নেওয়ার নিব পক্ষে না স্যার, কারণ এটা আমার প্রোডাকশনের সাথে রিলেটেড না। থ্যাংক ইউ ভেরি মাচ। কে বলছিলেন? স্যার আকাশ। আকাশ, থ্যাংক ইউ। আমাকে আজকে এই ক্লাসটা করার আগে আমাকে একটু ব্যাকে গত দিনের স্লাইডে নিয়ে গেছিল একজন, বলল কে জানে, আমাকে একজন বললো না যে ইনপুট ট্যাক্স ক্রেডিটের কথাটা, ওখানে একটা কথা হচ্ছে না আদার কস্ট নন রিবেটেবল বলছিলাম না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই এইটাই হচ্ছে যে নন রিবেটেবল, মানে এইটা আপনি এই যে আপনি এই ভ্যাটটা এটা আপনার নন, বিকজ অফ এটা প্রোডাকশনের সাথে জড়িত না। যদি আমার কাশফুল ফ্যাক্টরিটা যদি ভাড়া হয়, যদি কাশফুল ফ্যাক্টরি ভাড়া আমি পে করি, সেখানে যদি আমি ভ্যাট দিয়ে থাকি সেই ভ্যাটটা আমি রিবেট নিব, বিকজ সেটা ডাইরেক্টলি প্রোডাকশনের সাথে রিলেটেড। বুঝতে পারছি? তাহলে আপনাকে বুঝতে হবে, আপনি যদি এক বাক্যে বলেন যে নিব, এটাও যেমন রাইট এটাও তেমন রং, আবার এক বাক্যে বলি যে না সেটাও রাইট রং দুইটাই। তো আপনাকে বলতে হবে যে যদি সেটা প্রোডাকশনের সাথে সরাসরি রিলেটেড থাকে তাহলে সেই বাড়ি ভাড়ার বা অ্যাপার্টমেন্ট ভাড়া বা মানে আপনার প্লট ভাড়া সেটার ভ্যাটটা আপনি রিবেট নিতে পারবেন। ক্লিয়ার? অনেক কথা বলে ফেলছি, আমার মনে হয় ভ্যাট নিয়ে থাকাটা উচিত হবে না, এই টিডিএস নিয়ে থাকাটা উচিত হবে না, বিডিএস নিয়ে। ওকে, ভাড়াটিয়া হিসেবে যে আমি 15% যে ভ্যাটটা দিতেছি, এটা মানে বাড়িওয়ালাকে চালানের মাধ্যমে মানে আমাকে দেখাতে হবে যে এটা আমি এই অংশটা আমি মানে ভ্যাট দিতেছি। এটা বিডিএস না তো, এটা বিডিএস হলে চালানোর মাধ্যমে দেখাতে হবে। ঠিক আছে, এটা আপনি নরমাল আপনি যে পে করছেন এটা আপনার মাধ্যমে জমা দিবেন। হ্যাঁ, কখনো যদি জানতে চাই যে আপনাকে ভাড়া ভ্যাট দিচ্ছেন কিনা, কোনো অথরিটি হোক হতে পারে, আপনি সেটা দেখাবেন যে আপনি ভ্যাটটা পে করতেছেন। দ্যাটস ফাইন। ওকে, আমরা পরবর্তীতে আসি। স্যার একটু কথা ছিল। স্যার বলেন। একটু স্যার কথা তাহলে বলতে তো অন্যদিকে পোর্শন কমে যাবে, বলেন। স্যার তাহলে এই যে ভ্যাটটা আমি জমা দিব, এটা ক্রেডিটটা কে নিবে? বাড়িওয়ালা নিতে পারবে না? সে তার পার্সোনাল অ্যাসেসমেন্ট করাইতে পারবে না এটাতে? এটা কেউ ক্রেডিট নিতে পারবে না, এটা কেউ ক্রেডিট নিতে পারবে, এটা কস্ট, এটা আমার কস্ট, আমি বাড়িওয়ালা, আমি ভাড়াটি আমার কস্ট। ফাইন। ওকে, আমরা আসি ইম্পোজিশন অফ পেনাল্টি। এখন আপনি এই পেনাল্টি জিনিসটা কি, আপনি যদি আপনার ইনকাম ট্যাক্সে যান, ইনকাম ট্যাক্স ও পেনাল্টি চ্যাপ্টার আছে, ঠিক এখানে পেনাল্টি মানে দ্যাট মিন্স আইনে যা বলা আছে সেটার ব্যত্যয় যদি ঘটে, সেটা ব্যত্যয় আইনের এগেইনস্টে যদি আপনি কোনো কাজ করেন, আইনের নিয়ম অনুযায়ী যদি কোনো কাজ না করেন, তাহলে আপনাকে কিছু পেনাল্টি গুনতে হবে। সেই পেনাল্টি গুলা কি কি, কখন, আমি খুব ফাস্ট যাব। এখানে বেসিক্যালি বুঝার জিনিস, এখানে যা সেটা মনে রাখবেন। অনেক সময় আপনাদের কাছে কনসিকুয়েন্স জানতে চায় যে একটা কাজ করছে, সে বুকস এন্ড রেকর্ড ঠিক মতো মেইনটেইন করে না, বা সে ডিউ টাইমে টাকা জমা দেয় না, বা ডিউ টাইমে রিটার্ন সাবমিট করে নাই, বা সে রেজিস্ট্রেশন নেয় নাই, বা সে এনলিস্টমেন্ট হয় নাই, রেজিস্ট্রেশন নিয়েছে সে ঠিকমতো ইনফরমেশন প্রোভাইড করে নাই। এই ধরনের যদি বিভিন্ন ধরনের নন কমপ্লায়েন্স গুলো থাকলে, সেই নন কমপ্লায়েন্স গুলোর কারণে আপনাকে কি কি পেনাল্টি দিতে হবে, কত টাকা পেনাল্টি দিতে হবে, কোন ক্ষেত্রে কত টাকা, এই হচ্ছে যে বেসিক চ্যাপ্টার। আচ্ছা, আপনার পেনাল্টি 10,000 টাকা হবে। অ্যামাউন্ট হতে পারে কোন কোন ক্ষেত্রে, নিচের কেসগুলোর ক্ষেত্রে। সেটা কিরকম? নট রেজিস্ট্রেশন অফ দ্য অর এনলিস্টমেন্ট, আপনি যদি রেজিস্ট্রেশন এবং এনলিস্টমেন্ট না নিয়ে থাকেন, আপনি রেজিস্ট্রেশন এবং এনলিস্টমেন্ট নেওয়ার যোগ্য কিন্তু আপনি নেন নাই। নট ডিসপ্লে ইন দ্য রেজিস্ট্রেশন টার্নওভার সার্টিফিকেট ইন দ্য ভিজিবল প্লেস। আপনারা দেখেন অনেক অর্গানাইজেশন, অনেক না মোস্ট অফ দ্য অর্গানাইজেশন, আপনি যখন তাদের ফ্রন্ট ডেস্কে যাবেন, তারা বিন নাম্বারটা, টিডিএস সার্টিফিকেটটা তারা এখানে বাইন্ডিং বা মানে খুব সুন্দর মতো করে তারা ডিসপ্লে করে রাখে অথবা সাজিয়ে রাখে। এটাকে আইনে বলছে। যদি মনে করেন, খেয়াল করেন, কোন একটা ভ্যাট অফিসার আপনার কর্মস্থলে গেল, গিয়ে সে ফ্রন্ট ডেস্কে বা যেখানে ডিসপ্লে হয় সাধারণত দৃশ্যমান, সেখানে এই ধরনের সার্টিফিকেট ভিজুয়াল প্লেসে লাগানো নাই, তাহলে কিন্তু আপনাকে 10,000 টাকা উইদাউট এনিথিং বাজ বিচার করা ছাড়া আপনাকে 10,000 টাকা পেনাল্টি চার্জ করতে পারে আপনাকে। সেই জন্য দেখেন মোস্ট অফ দ্য অর্গানাইজেশন, মোস্ট অফ দ্য যারা ইয়েছে, তারা তাদের ফ্রন্ট ডেস্ক অথবা বিভিন্ন যে দৃশ্যমান যে জায়গাগুলো আছে সেখানের ভিতরে এই ধরনের সার্টিফিকেট গুলোকে বাইন্ডিং করে বা ঝুলে রাখে। নট ইনফর্মিং দ্য কমিশনার অফ চেঞ্জ অফ দ্য ইনফরমেশন, আপনি রেজিস্ট্রেশন নেওয়ার সময় বা অন্য এনলিস্ট নেওয়ার সময় অথবা অন্যান্য কাজে যে কমিশনারকে যে ইনফরমেশন গুলো প্রোভাইড করছিলেন, সেই ইনফরমেশন কিছু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ গুলো আপনি আবার চেঞ্জিং ইনফরমেশন তাকে প্রোভাইড করেন না, তাহলেও আপনাকে পেনাল্টি দিতে হবে 10,000 টাকা। নট অ্যাপ্লাইং দ্য ক্যান্সেলেশন অর রেজিস্ট্রেশন আনলিস্টেড অর প্রেসক্রাইব টাইম লিমিটের মধ্যে আপনি ক্যান্সেল করবার মধ্যে করেন না, তাহলে আপনাকে দিতে হবে। নট অ্যাবাইডিং দ্য প্রভিশন অফ দ্য সেকশন, আপনি অ্যাবাইডিং বাই দ্য প্রভিশন অফ দ্য 9.5টা যদি আপনি ভায়োলেন্স করেন,
আপনি যদি ফাইল রিটার্ন ঠিকমতো প্রেসক্রাইব টাইমের মধ্যে যদি আপনি রিটার্ন সাবমিট না করেন, আপনি যদি ট্যাক্স ইনভয়েস ইস্যু না করেন, ক্রেডিট ইনভয়েস, ক্রেডিট নোট এগুলো না করেন, উইথহোল্ডিং সার্টিফিকেট যদি প্রোভাইড না করেন, এগুলো আপনাকে এই ধরনের দিতে হবে। নট কিপিং দ্য রেকর্ডস অফ প্রেসক্রাইব ম্যানার, আপনাকে যে ম্যানারে প্রেসক্রাইব ম্যানারে আপনাকে বুকস এন্ড রেকর্ডস মেইনটেইন করতে বলছে সেটা আপনি করেন নাই, আপনি কোফিসিয়েন্ট ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট ফর্ম আপনি প্রোভাইড করেন নাই, তাহলে আপনাকে এই ধরনের পেনাল্টি 10,000 টাকা পেনাল্টি গুনতে হবে। ওকে, এটা ছাড়াও আপনাকে আছে যে আপনি যে ইনপুট ট্যাক্স যেটা ক্রেডিট নেওয়ার কথা, তা যে পরিমাণ ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য আপনি এন্টাইটেল তার চেয়ে বেশি নিছেন, তাহলে আপনাকে যতটুকু বেশি নিছেন ততটুকু আপনাকে তার দ্বিগুণ আপনাকে পেনাল্টি হিসেবে দিতে হবে। খুব সহজ ভাষায় বলি, যেমন একটু আগে যে আমি একটা ভাড়ার বললাম যে আমি ভ্যাট দিছি, একটু আগে যে আমরা 55,000 টাকা একটা ঘর ভাড়া দেখালেন না অফিস ভাড়া, সেখানে আমরা একটা ভ্যাট দিছি, সেই ভ্যাটটা আপনি প্রোডাকশনের সাথে রিলেটেড না, ওই অফিসটা আপনি তারপর আপনি ভ্যাটটা রিবেট নিয়ে নিছেন, দ্যাট ইজ কি ইউ আর নট এন্টাইটেল ফর দ্য রিবেট অফ দিস ভ্যাট ভ্যাটটা, কিন্তু আপনি রিবেট নিয়ে নিছেন, তাহলে যত টাকা রিবেট নিছেন ওই যে 9,750 টাকা ইনটু 2, তার মানে 2 গুণ আপনাকে পেনাল্টি দিতে হবে। বুঝতে পারছি কথাটা? ওই আমাদের লিডার বলেন, বুঝেন নাই নাকি আবার বলবো? জি স্যার, বুঝছি স্যার। কন্টিনিউ, বুঝছেন না বুঝেন নাই? সরি, বুঝতে পারছি স্যার আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, আপনি যে ইনপুট ট্যাক্সটা ক্রেডিট নেওয়ার জন্য এন্টাইটেল সেটা না নিয়ে তার চেয়ে বেশি নিছেন, তাহলে যে পরিমাণ বেশি নিছেন এই বেশি নেওয়ার কারণে আপনার ফাইন হবে, যে পরিমাণ বেশি নিছেন তার দ্বিগুণ আপনার ফাইন। আমি সেটার এক্সাম্পল হিসেবে বললাম, একটু আগে যে আমি কর্পোরেট অফিস ভাড়ার জন্য যে 9,750 টাকা ভ্যাট দিছি, এটা তো আপনি রিবেট নিতে পারবেন না, বিকজ অফ এটা আপনি প্রোডাকশনের সাথে রিলেটেড না। তাহলে আপনি যদি এটা ইনপুট ট্যাক্স ক্রেডিট নেন, তাহলে আপনাকে তার দ্বিগুণ আপনাকে পেনাল্টি গুনতে হবে। এটা হচ্ছে যে মূল কথা। আপনি ইনক্রিজিং আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যেটা নেওয়ার কথা সেটা পারফেক্টলি নেন নাই, যদি না নিয়ে থাকেন তাহলে আপনাকে ডবল, যতটুকু ভুল করছেন, যতটুকু ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন তার 2 গুণ আপনাকে জরিমানা গুনতে হবে। অন্য কোনো ধরনের আপনি ধরেন যদি কোনো ফাঁকি দেওয়ার চেষ্টা করেন বা ফাঁকি দেন বা কোনো কিছু লুকান, হ্যাঁ, এই ধরনের কাজে আপনাকে যে পরিমাণ টাকাটা আপনি লুকাইছেন বা যেটা লুকানোর কারণে আপনার যত টাকা ভ্যাট আসার কথা সেই পরিমাণের দ্বিগুণ আপনাকে পেনাল্টি গুনতে হবে। এতক্ষণ আমরা বললাম হচ্ছে যে টাকার কথা, মানে আপনি যদি নন কমপ্লায়েন্স হন, আপনি যদি আইনের মতো আইনের ব্যত্যয় ঘটান, তাহলে আপনাকে টাকার মাধ্যমে যে পানিশমেন্টটা দিবে সেটা আমরা বললাম। এখন আসেন হচ্ছে জেল জরিমানা। মাহবুব স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব স্যার কষ্ট করে ক্লাস নেয়, ছাত্ররা আবার কষ্ট করে শুনতেছে, না এসে পারি স্যার, পারমিশন চাই স্যার, একটু দেখে যাই। হ্যাঁ, এই অফিসেই আছি, আসতেছি 2 মিনিট, হ্যাঁ প্লিজ দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বহুদিন পর দেখলাম হালিম ভাই, আপনাকে আমি অনেকদিন পর দেখলাম, 1 বছরের উপর হয়ে যাবে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। ওই যেটা বলতে চাই সেটা হলো, ফার্স্টলি গ্রেটফুল টু ইউ টু কাভারিং এন্ড কন্টিনিউশন অফ দ্য সেশন, স্পেশালি ইয়োর কো-টিচার মিস্টার মাহমুদ হোসেন। উনি একটু ঝামেলায় পড়ে গেছে, এই জন্য আমি এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হালিম ভাই। হ্যাঁ, ইয়া হালিম ভাই বলা শেষ হোক, তারপর হালিম ভাইকে কোশ্চেন করেন। হালিম ভাই বলাটা শেষ হোক। জি জি, আচ্ছা। কারণ আই হ্যাভ কাম উইথ সাম ভিউজ টু অ্যাড্রেস ইউ, প্লিজ। তো এখন দুইটা হলো আসার উদ্দেশ্য, যে আমাদের মাহমুদ হোসেন ওই স্যারের ক্লাস আছে আগামীকালকে। আমরা অলরেডি উই হ্যাভ শিফটেড দ্য ক্লাস, এই গেল। আর আরেকটা ইস্যু যেটা, সেটা হলো যে আমাদের মাহবুব আলম স্যার তো সবসময় প্রস্তুত থাকেন, তো এই জন্য নেওয়া। ইউ ওয়ান শুড নট থিঙ্ক yourself such that teacher is as usual coming. No, they have taken preparation at the time of getting appointment, further revision, as always as a professional, and keeping contribution institute distinguished levels, different level classes. আপনি কোনো সময় ভেবেন না আপনাদের মাহবুব স্যার হঠাৎ করে ক্লাসে আসতেছে, উনি প্রিপারেশন ছাড়া ক্লাস নেয়নি না, সামনে আছে ওনার, আমি করতেছি না, ক্যানভাস করতেছি না।
Ajay, what we are doing, please think yourself that it is very essential for you and will be benefited from this kind of our task or the services. তো এই গেল সেকেন্ড ইস্যু, যেটা এই সুযোগ আর পাওয়া যাবে না, সদা হাসি খুশি, হ্যাঁ এই টিচারের মতো হইতে হবে। দেখেন এই যে সিম্পল, দিস ইজ ইউর পোটেনশিয়ালিটি টু বি গ্রোন ইন ফিউচার। প্রফেশনাল কারে বলে এগুলো, মন খারাপ ভালো হয়ে যাবে, হ্যাঁ হাসি আসে না হাসি হয়ে যাবে, ক্লাস ভালো লাগে না এমন ক্লাসে আপনার ভালো লাগবে, অন্যদিকে আর মনই যাবে না। এই জন্য সারাদিন অফিস করছেন করে ইয়ে করে আপনারা যেভাবে এখন ইয়ে করতেছেন, এই জন্য বলা হয় যে ওয়ান প্রফেশনাল ইকুয়াল 7 ব্যুরোক্রেটস, মাইন্ড ইট। আমরা যে বিসিএস পরীক্ষা দিই, বড় বড় সচিব টচিব, ওকে দে আর অনার্ড, কিন্তু একজন প্রফেশনালের কাছে 60টা ওনারা। ওয়ান প্রফেশনাল এজ ইকুয়াল 7 ব্যুরোক্রেটস। এটা একজন আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরুর ওয়ার্ড আমি বললাম। কাজেই প্রফেশনাল কি, সেই যে as a situationally he can move, deal further, cover, কি টাইম প্লেস ম্যানার, এই তিনটা ওনাদের আয়ত্তে থাকে। হ্যাঁ আমাদের আছে তো এই এখন মিড লেভেলের, তো এরা হয়ে যাবে। কে প্রফেশনাল? মিস্টার মাসুদ খান। কে প্রফেশনাল? মিস্টার ASM নাইম। কে প্রফেশনাল? মিস্টার হুমায়ুন কবির FCA। কে প্রফেশনাল? GM কিবরিয়া FCA। কে প্রফেশনাল ছিলেন? মরহুম আল্লাহ জান্নাত দিক কে চৌধুরী FCA। প্রফেশনাল কে ছিলেন? KM হুদা FCA। প্রফেশনাল কে ছিলেন? এমএ বাড়ি আল্লাহ জান্নাত দিক। আমাদের এসব করে গেছে, আমাদের রেখে গেছে, আমাদের রিক্রুট করে গেছে। তো যেটা বলার যে আপনি ভালো জায়গায় আছেন, ভালো ইয়েতে আছেন, আমাদের দোয়া থাকলো। আরেকজনের নাম বলতেই হয়, ABM আজিজউদ্দিন FCA। হ্যাঁ মোহাম্মদ আজিজ স্যার, হ্যাঁ ওনাদের ইয়েতে আমরা বসে আছি, উই আর গ্রেটফুল, এই যে কাজ করতেছি, গাইডেন্স সব সময় দোয়া আছে। তো যেটা বলার, আমাদের কোনো গাফলতি নাই। উইড বি ভেরি হ্যাপি ইফ ইউ আর টু জয়েন রেগুলারলি ইন দ্য ক্লাস অ্যান্ড কিপ ফুল অ্যাটেন্ডেন্স। আরেকটা, রেসপন্সিভ হতে হবে স্যার, সব সময় স্যারের সাথে কথা বলতে হবে। অনলাইনে ক্লাস আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল। ওই যে বলছি না, লাইন রেসপন্ডেন্ট সব সময় জি স্যার বুঝছি, বুঝি নাই স্যার, দেখা যায় না, বা এটা অসুবিধা, এই যেটা জেনে গেলেন না জানলেন ডাইরেক্ট বলেন। It will be covered as the brim and situationary to fulfill up your unknowing matters. আপনি যা জানেন না একজনের মাধ্যমে সব স্রোতের মতো, এভের মতো, ঢেউয়ের মতো। তো থ্যাংক ইউ, আই হ্যাভ এন্ডেড। আমি জাস্ট দুইটা জিনিস দিলাম, মাঝে মধ্যে আনফোর্সি সিচুয়েশনে দুই একটা সেশন যদি এদিক সেদিক হয়, কাঁপাকাঁপি, ভয় ডর এগুলোর দরকার নাই। ইউ কাম এন্ড জাস্ট জয়েন। আমাদের টিচাররা দে হ্যাভ দ্য সাচ টেকনিক, they can cover all things and fulfill up your expectation. So আপনার কত আছে সব ইয়ে করে ফেলবে। তো এই আর বলার কিছু নাই ভাই। তাওহিদুল প্লিজ। হালিম ভাই, হালিম ভাই ওরা কিছু বলবে শুনেন। আসসালামু আলাইকুম হালিম ভাই। নাম বলেন। ভাই আমি তাওহিদ বলতেছিলাম। জি তাওহিদ, আমি শুনছি। ওই যে ভাইয়া আমরা কি মানে আমাদের এক্সামের মানে সিস্টেমটা কি, আমরা কি ক্লাসের ক্ষেত্রে আমরা ক্লাস করতেছি, আমরা কি এক্সাম দিতে পারবো না? ভাই আমার, আপনি, আমি বলি আমরা সেই ধরনের মানুষ, আপনি কি বলবেন আগেই জেনে যায়। এইটা উই হ্যাভ অলরেডি ইনফর্মড ভেরি আর্লিয়ার। সূত্র একটা কি, ইফ ক্লাসেস কমেন্স, যদি ক্লাসটা হয় বিফোর দ্য এক্সাম অ্যান্ড টু কভার, এবং সেটা যদি শেষ করা যায়, ক্লোজ শেষ হয়, কনক্লুড, ইউ আর এলিজিবল টু সিট ফর দ্য এক্সাম। সূত্র একটা। ক্লাস হবে, পরীক্ষা পরে হবে, আরো বাংলা ভালো, পরীক্ষার পূর্বেই যদি ক্লাস শেষ হয়ে যায় সব ছাত্র এলিজিবল, সূত্র শেষ। তার মানে কি, তাহলে আমরা মানে যে আমাদের মানে তো এটা তো আগে বলছি, করতে হবে 7 তারিখ। ওকে এই মাসের বলে ফেলি, শুনি। আমরা সবকিছু জানি, এই জন্য আমরা যখন বলতে আসবো, মাহবুব স্যার তো আমাদের প্রোডাকশন, আমাদের প্রাইড, হ্যাঁ এই সদা হাস্যোজ্জ্বল মুখ, আরে আমাকেও তো দৌড়ের উপরে রাখে ফোন টোন করে, এমনি করে কি করে আল্লাহ ভালো। এই আমারে এমন দিন নাই যে একবার দুইবার না ফোন করছে, এবং চাঙ্গা রাখা। তো যেটা বলার যে এই ধরনের প্রফেশনাল তো দরকার আছে। তো যেটা বলতে চাচ্ছি আপনাদের, উই নো ইভেন রিয়ালাইজ ইউর রিকোয়ারমেন্টস। ক্লিয়ার স্যারেরা, ম্যাডামরা, ভাই বোনরা, আমরা যা বলি এটা শুনবেন, একজন না হলে আরেকজন শেয়ার করবেন। যেমন এইটা অলরেডি আমি প্রত্যেক সেকশনে বলে দিছি,
এই জন্য দরকার নাই হয়তো কথাবার্তা বলবো না প্রয়োজন ছাড়া। আর ছাত্র বোনেরা, ছাত্র ভাইয়েরা, সব ভাই বোন, এখানে ফ্রেন্ড নাই, এগুলো উল্টাপাল্টা, আমরা এসব বিশ্বাসী না। সব ভাই বোন আপনারা এগুলো ওই শেয়ার করবেন একজন না জানলে। আর এই যে সূত্র তো দিয়ে দিলাম, কাজে আপনি ভালো করে পড়েন, 7টা পরীক্ষা দেন, মাহবুব স্যারে ভালো করে ধরেন, এই ভ্যাট দিয়ে আপনি 40-40 পেয়ে যান। থ্যাংক ইউ স্যার, সরি স্যার। বিদায় নেই, দোয়া থাকলো। আর আমিও হাসলাম, মাহবুব স্যারও হাসলো, যারা দেখলেন। মালিক ভাই ভালো লাগলো আপনাকে, আমি অনেকদিন আমরা দুইজন যে হাসি আর আমাদের যে ডিলেই দেখলেন, এটা আপনারা রপ্ত করে আপনাদের ভিতর জাগরুক থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আমরা আমাদের ইতে যাই, উনি অনেক কথা বললো। যাই হোক, আমরা এখন যেখানে ছিলাম, আমরা কোথায় ছিলাম? জরিমানা, জেল জরিমানা। আপনাদেরকে এরকম টাকা পয়সার বাইরেও যদি কোনো নন কমপ্লায়েন্স হয়, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, যদি নন কমপ্লায়েন্স, সেই নন কমপ্লায়েন্স গুলোর কারণে আপনার টাকা পয়সা তো দিতেই হবে, সাথে একটু জেল জরিমানা আপনাকে খাটতে হবে। সে কখন, কি, কত বছর, কতদিন খাটতে হবে, কতদিন জেল জরিমানা হবে, নাকি দোনোটা হবে, সেটা নিয়ে আবার আমরা একটু শর্ট ব্রিফ, একদম শর্ট ব্রিফ করব। দেখেন সেকশন, আমার দেখেন একটা জিনিস খেয়াল রাখেন, সেকশন গুলো বলে দেওয়া আছে। দ্যাট মিন্স আপনি যদি একটু ডিটেইলস পড়তে চান, এগুলো কিন্তু আপনি আইনের বইতে যান, তখন অনেক ডিটেইলস দেখবেন। ওই ডিটেইলস দেখতে গেলে তখন এই সেকশন গুলোতে যান, আরো ডিটেইলস পাবেন। আমি জাস্ট শুধু আপনাদেরকে ট্র্যাকটা ধরে দিচ্ছি, কোথায় আছে, কি ধরনের পানিশমেন্ট, সেটা শুধু বলে দিচ্ছি। সেকশন 1111 এ বলা আছে, মেক অর ইউজ অর ফেক ভ্যাট অর টার্নওভার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনি একটা ভুয়া অথবা মিথ্যা একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা ভ্যাট এন্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি ইউজ করতেছেন বা করছেন। মেক ইউজ অফ ফলস ট্যাক্স ইনভয়েস, আপনি কোনো ভুয়া একটা চালান, ট্যাক্স চালানপত্র ইউজ করলেন, ক্রেডিট অর ডেবিট নোট এরকম ইউজ করলেন, তাহলে ভুয়া। অর ক্লেম রং অর রিফান্ড অর ক্রেডিট, রং কোন রিফান্ড অর ক্রেডিট করলেন, তাহলে আপনাকে 1 বছর জরিমানা অথবা ফাইনটা আগের মতো, আগের সেকশনগুলোতে বলা আছে, অথবা দোনোটাই আপনাকে হবে। মানে আপনার জেলও হবে, জরিমানাও দিতে হবে, অথবা জেল জরিমানা দুইটা, এখানে হয় জেল, নয় জরিমানা, অথবা বোধ, তিনটা হইতে পারে। ফলস অর মিসলিডিং স্টেটমেন্ট অর ডেসক্রিপশন, কোনো যদি ভুয়া মিথ্যা যদি আপনি প্রোভাইড করেন, হুইচ মে আপনার জরিমানা সর্বাধিক 6 মাস পর্যন্ত, 6 মাস পর্যন্ত আপনার জেল হতে পারে। আপনি ইকুয়াল অ্যামাউন্ট অফ যে পরিমাণ আপনার চুরি করছেন সেটার ফাইন হবে, অথবা আপনার দুইটাই হবে। তারপর অফেন্স অর পানিশমেন্ট অফ দ্য অবস্ট্রাকশন, মানে আপনি কোনো মনে করেন এমন কিছু অবস্ট্রাক্ট ক্রিয়েট করে রাখছেন যার কারণে আপনি গভর্নমেন্ট অথরিটি আপনার সেই জিনিসগুলো দেখতে পারতেছে না, পরীক্ষা করতে পারতেছে না, নিজের একটা অবস্ট্রাকল ক্রিয়েট করলেন। সে ফর এক্সাম্পল, আপনার কোম্পানিতে আসলো, আপনার ইন্টারভিউতে প্রতিষ্ঠানে আসলো, আসি বললো যে আপনার পিসিটার ইনফরমেশন দেখতে যাচ্ছে, বা পিসিতে কি কি ফাইল আছে, ভ্যাট রিলেটেড কি ফাইল আছে দেখতে। এখন আপনি পিসিতে পাসওয়ার্ড দিয়ে রাখছেন, আপনি পাসওয়ার্ডটা বলতেছেন না, অথবা এমন ভাবে রাখছেন যেন একটা স্বাভাবিক, আপনাকে বলার পরে আপনি কোন একটা অবস্ট্রাকল ক্রিয়েট করে রাখছেন, তাহলে এই অবস্ট্রাকল ক্রিয়েট করার জন্য আপনাকে 6 মাসের জরিমানা অথবা ফাইন, অথবা নট লেস দেন 10,000 টাকা অর নট মোর দেন টাকা 2 লাখ, সর্বনিম্ন 10,000 টাকা, সর্বোচ্চ 2 লাখ টাকা, অথবা বোধ সব হইতে পারে। তারপরে আপনার যদি কোনো মনে করে যে হ্যাঁ আপনার প্রতিষ্ঠানে আসে কোনো অনিয়ম পাইলো, আপনার সেই ক্ষেত্রে আপনার কোনো কি জিনিস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর দ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি আপনার কোনো কিছু সিজ করতে চায় বা অন্যান্য কিছু করতে, সে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করার অধিকার রাখে। তাহলে খুব সংক্ষেপে আমি আবারও বলতেছি, জরিমানা এবং জেলটা আমরা দেখলাম। এখানে আপনাকে আসলে মানে এখানে বোঝানোর কিছু নাই, এখানে হচ্ছে যে মূল জিনিসটা মাথায় রাখা। যদি আপনাদের কাছে এই ধরনের যেমন এরকম আসতে পারে যে যদি ভ্যাট এবং টার্নওভার রেজিস্ট্রেশন যদি না নেয়, যদি ফেক সার্টিফিকেট নেয়, তাহলে কি তার কনসিকুয়েন্স কি? যদি কনসিকুয়েন্স যদি জেল জরিমানা দুইটাই থাকে, দুইটাই কনসিকুয়েন্স, যদি উভয়টা থাকে উভয়টাই কনসিকুয়েন্স। আসেন, কেউ কিছু বলবেন? স্যার, যদি পাসওয়ার্ড চাওয়ার পর, অনেকবার চাওয়ার পর যদি পাসওয়ার্ডটা দেয়া হয়, তাহলে কি এই জরিমানাটাই হবে? ডিপেন্ড অন আপনি অবস্ট্রাকল ক্রিয়েট করছেন। এখন অবস্ট্রাকলটা কি ধরনের হতে পারে, অনেক ধরনের হতে পারে। এখন সে যদি মনে করে যে আপনি অবস্ট্রাকল ক্রিয়েট করছেন, দেন হি ক্যান ডু। ওকে, আচ্ছা, আমাকে কি এই জায়গায় একটু 2 মিনিট ব্রেক দেওয়া যাবে প্লিজ? জি স্যার, জাস্ট 2 মিনিটস। স্যার একটু বেশি দেন স্যার।
10টা মিনিট বা 12 মিনিট আমার নামাজটা পড়ে বসেছে। এই 10 মিনিট হবে না, 2 মিনিট, 10 মিনিট হবে না, শেষ করে দিব না এটার ভিতরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার জি স্যার শোনা যাচ্ছে। ওকে, আমরা এখন যে জায়গাটা আছে অডিট এবং ইনভেস্টিগেশন, যে অডিট এবং ইনভেস্টিগেশনের জন্য আমাদের কোন কোনটা আছে সেগুলো আছে 90 থেকে 94। আমরা অডিট ইনভেস্টিগেশনটা একটু দেখি। এটা খুব জিনিস বলে, Commissioner or Director General may conduct an audit or investigation on prevent the tax evasion into all the affairs of the taxpayer of the economic activity। মানে সোজা কথা হচ্ছে যে কমিশনার এবং ডাইরেক্টর জেনারেলরা তাদের ট্যাক্স এভিয়েশন গুলোকে মানে ট্যাক্স ফাঁকি ঝুঁকি থেকে রোধ করার জন্য এবং ফাঁকি ঝুঁকি থেকে সবাইকে রক্ষা করার জন্য অনেক সময় আপনার যে রিটার্নটা সাবমিট করেন সেই রিটার্নটা পারফেক্টলি আছে কিনা, সে ল অনুযায়ী কমপ্লাই করা হয়েছে কিনা, প্রত্যেকটা জিনিসে আপনাকে অডিট এবং ইনভেস্টিগেশন করে। এবং এই ইনভেস্টিগেশন করার পরে তারা আপনাকে বলবে হয়তো হ্যাঁ আপনার এই ডকুমেন্টের পাশাপাশি আরো অনেক কিছু ডকুমেন্ট প্রোভাইড করে তাদের যেটা প্রয়োজন মনে করবে, সেই গুলো দেখার পরে তখন আপনাকে একটা অর্ডার দিবে, হ্যাঁ ওকে ইউর আপনার রিটার্ন ইজ পারফেক্ট অর ওকে, অর আপনার রিটার্নে এই জিনিসটা কম আছে, অথবা এই ইনভেস্টিগেশনে এই জিনিসটা আসছে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, অথবা আপনার এই নন কমপ্লায়েন্সটা ছিল, এই নন কমপ্লায়েন্সের কারণে এডিশনাল রেভিনিউ এটা আপনাকে ভ্যাট আপনাকে দেওয়া উচিত ছিল, আপনি সেটা এতদিনের ভিতরে জমা দেন। তো এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাক্স পেয়ার ইনভেস্টিগেশন গুলো আমাদের ভ্যাট অথরিটি যারা রেসপন্সিবল দায়িত্বে আছে তারা করে থাকে। দিস ইজ দ্য ওইটা ট্যাক্সেও আছে, আমাদের ভ্যাটেও আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখেন, একটা বছরে খুব জিনিস মাল্টিপল ডিপার্টমেন্ট অডিট, একটা বছরে একটা ট্যাক্স পিরিয়ডের কিছু এক্সেপশনাল ব্যতীত কোন দুইটা কর্তৃপক্ষ মানে দুইবার আপনার অডিট করতে পারবে না। খেয়াল করেন, এনি রেজিস্টার্ড অর এনলিস্টেড পারসন শ্যাল নট বি ইনক্লুড for audit twice for the same tax period unless the commission has reliable information other than যদি কোনো স্পেসিফিক কোনো ইনফরমেশন আপনার এগেইনস্টে না থাকে তাহলে আপনার কোনো একটা পিরিয়ডের জন্য দুইবার অডিট করতে পারবে না। এটা হচ্ছে যে মূল কথা। যদি তাদের কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন থাকে, কোনো জিনিস তথ্য থাকে, তখন তারা দুইবার কেন 4 বারও করতে পারবে একটা ট্যাক্স পিরিয়ড নিয়ে। আপনি যে বুকস এন্ড রেকর্ডস গুলো যে আপনাকে বুকস এন্ড রেকর্ডস গুলো একটা কতগুলো ফরম্যাট অনুযায়ী মেইনটেইন করতে হবে এবং এই বুকস এন্ড রেকর্ডস গুলো আপনাকে 5 বছর ধরে মেইনটেইন করতে হবে এবং এই ছাড়াও আরো যে প্রপার ওয়েতে রাখতে হবে সেটা কি কি রাখতে হবে, অল স্টেটমেন্ট অফ পারচেজ অফ গুডস মানে পারচেজ রেজিস্টার, সার্ভিস অর রিমুভেবল প্রপার্টি, অল স্টেটমেন্ট সেল গুডস, সার্ভিস এন্ড রিমুভেবল প্রপার্টি দ্যাট ইজ সেল রেজিস্টার, যত ধরনের ট্যাক্স ইনভয়েস আছে, ক্রেডিট নোট, ডেবিট নোট, এই ধরনের ইনফরমেশন গুলো আপনাকে প্রিজার্ভ করতে হবে। অল কাস্টমার ডকুমেন্টেশন রিলেটিং টু দ্য ইম্পোর্ট এক্সপোর্ট, আপনি ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য যত ধরনের ডকুমেন্টেশন, বিল অফ এন্ট্রি, তারপরে এলসি কপি, অন্যান্য যত ধরনের পিআই, পিও, যত ধরনের ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট গুলো আপনাকে কিপ করতে হবে। অল ডিটেইলস অফ এভরি ট্যাক্স পিরিয়ড, যত সব ট্যাক্স পিরিয়ডের জন্য আপনি যে রিটার্ন গুলো সাবমিট করবেন সেই রিটার্ন গুলো আপনাকে কিপ করতে হবে। এনি আদার প্রেসক্রাইব ডকুমেন্ট অর আরো অন্যান্য যদি কোনো প্রেসক্রাইব ম্যানার থাকে সেগুলো আপনাকে পিক করতে হবে মিনিমাম 5 ইয়ার্স। এখানে একটা কথা বলে রাখি, যদি কোনো একটা বছর নিয়ে যদি কোনো একটা ডকুমেন্ট নিয়ে যদি মামলা মোকদ্দমা থাকে, সেই মামলা মোকদ্দমাটা যদি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেটা 5 ইয়ার্স না, যত বছর পর্যন্ত এটা নিষ্পত্তি হবে না তত বছর পর্যন্ত আপনার সেই কিপস এন্ড বুকস এন্ড রেকর্ডস গুলো আপনাকে মেইনটেইন করতে হবে। আমাদের কোম্পানি আইনে বলা আছে বুকস এন্ড রেকর্ডস রাখতে হবে 12 বছর। ক্লিয়ার? কোম্পানি আইনে বলা আছে 12 বছর, ভ্যাট আইনে বলা আছে 5 বছর। তারপরে এখন কিছু সময় ভ্যাট কর্তৃপক্ষ আপনাকে নোটিশ সার্ভ করতে হয়। হ্যাঁ, নোটিশ সার্ভ করতে, এখন নোটিশটা কার কাছে করবে, কিভাবে করবে, কোথায় করবে? হোয়ার এ সমন অর নোটিশ অর ডিসিশন অর অর্ডার অর ইনস্ট্রাকশন ইজ রিকোয়ার্ড টু বি সার্ভ এনি অন এ পারসন। খেয়াল করেন, যদি কোনো সমন অথবা কোনো আদেশ, কোনো অর্ডার যদি কোনো ভ্যাট রেজিস্টার্ড পারসন বা আনলিস্টেড পারসনকে যদি জানাতে হয় তাহলে সে কিভাবে জানাবে? পার্সোনালি রিসিভড বাই সাচ পারসন ইন দ্য রিপ্রেজেন্টেটিভ। দ্যাট মিন্স আপনি পার্সোনালি গিয়ে আপনি ভ্যাট অফিসে গিয়ে পার্সোনালি গিয়ে সেই বা আপনার রিপ্রেজেন্টেটিভ পার্সোনালি গিয়ে সেই নোটিশটা বা অর্ডারটা আপনি রিসিভ করতে পারেন, অথবা আপনার যে নন বিজনেস আছে এরিয়া আছে সেখানে আপনাকে পাঠাইতে পারে, অথবা আপনার যে রেজিস্টার্ড অ্যাড্রেস যেটা বলা আছে যে রেজিস্ট্রেশন নেওয়ার সময় সেই নন অ্যাড্রেসে পাঠাইতে পারে, অথবা আপনাকে ইমেল করতে পারে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পাঠাতে পারে। এখন দেখেন আপনার অ্যাড্রেসও নাই, আপনি ইমেল আইডিও নাই, আপনার কোনো রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে না, তাহলে করবে কি? ও আপনি যে এরিয়ার বিজনেস প্রতিষ্ঠানটা আছে সেই এরিয়ার বিজনেস প্রতিষ্ঠানের ভ্যাট অফিসের নোটিশ বোর্ডে টাঙ্গা দিতে পারে যে আপনার নোটিশটা এখানে টাঙ্গা দিতে পারে বা সমনটা টাঙ্গা দিতে পারে বা অর্ডারটা ওখানে ডিসপ্লে করে রাখতে পারে।
এইভাবেই সার্ভিস সাধারণত নোটিশটা সার্ভ করে থাকে। এখন আসেন আপিল এবং রিভিশন। আমরা এতক্ষণ বললাম কি আমরা পেনাল্টি হইলো, বুকস এন্ড রেকর্ডস মেইনটেইন কিভাবে করলাম, আমরা ইনপুট আউটপুট ট্যাক্স ক্রেডিট নিবেন, মানে আমরা গত 3-4টা দিন অনেক কিছু করলাম এবং সেগুলো এক্সামিন হওয়ার পরে আমার রিটার্ন সাবমিট করার পরে সেগুলো আপনার অর্ডার হলো। এখন যে অর্ডারটা হলো বা যে আদেশটা দিল সেটা আপনার মনোপুত হয় নাই, তাহলে আপনি কি করবেন? মনে করেন আপনি রিটার্ন দিলেন, ট্যাক্স ভ্যাট জমা দিলেন, বাট আপনার রিটার্নটা অডিট হওয়ার পরে বলতেছে যে তুমি ভ্যাট ফাঁকি দিছো, তোমাকে এত টাকা ভ্যাট দিতে হবে। এখন এই যে আদেশটা আপনাকে দিছে, এই আদেশটা আপনার মনোপুত হয় না, তাহলে আপনি কি করবেন? এই আদেশটা আপনি এই আদেশটার এগেইনস্টে সক্ষুব্ধ হয়ে আপনি আপিল করবেন। আপিল করার যে সেকশন গুলো বলা আছে সেটা 121 থেকে 125। আপিল টু দ্য কমিশনার, খেয়াল করেন, আপিল টু দ্য কমিশনার। ইফ এনি পারসন or any VAT officer is aggrieved মানে সক্ষুব্ধ by a decision or order or taken under the act of the rules in the additional commissioner or any VAT officer, মানে আপনি কোন এডিশনাল কমিশনার অথবা কোন ভ্যাট অফিসার আপনাকে আপনার এগেইনস্টে যে অর্ডারটা দিছে or below rank of additional commissioner, এই বিলো এডিশনাল কমিশনের নিম্নবর্তী কোন কর্মকর্তার কোন অর্ডার আপনার এগেইনস্টে গেছে বা যে অর্ডারটা দিয়েছে সেটাতে আপনি সক্ষুব্ধ হইছেন, তাহলে আপনি 90 দিনের মধ্যে কমিশনার আপিলের কাছে আপিল করতে পারবেন, প্রেসক্রাইব ম্যানারে আপনি আপিল করতে পারবেন। আবারও বলতেছি, আপনি ব্যক্তি অথবা রেসপেক্টিভ ভ্যাট অফিসার, এডিশনাল কমিশনার অথবা এর নিচের র্যাঙ্কে যারা আছে, তাদের কোন অর্ডার যেটা আপনার এগেইনস্ট আপনাকে যে অর্ডারটা দিছে সে অর্ডারটাতে আপনি সক্ষুব্ধ হয়েছেন, আপনার মনোপুত হয় নাই, তাহলে সেই অর্ডারের এগেইনস্টে 90 দিনের মধ্যে, অর্ডারটা যেদিন পাবেন বা যেদিন ইস্যু হবে সেদিন থেকে 90 দিনের মধ্যে আপনি কমিশনার আপিলের কাছে আপনি তার হায়ার অথরিটি কমিশনার আপিলের কাছে আপনি আপিল করবেন। বুঝা গেছে? জি স্যার। বোঝা গেছে। আচ্ছা, সে আপিল করার সময় আপনি যা আপিল করবেন, সে ফর এক্সাম্পল আপনাকে যে অর্ডারটা দিল সেই অর্ডারটা কি দিল যে তুমি মনে করো তুমি 1 কোটি টাকা বা তুমি 10 লাখ টাকা ট্যাক্স ভ্যাট ফাঁকি দিছো, যেখানে তোমার ভ্যাট আরো 10 লাখ টাকা তুমি সাবমিট জমা দাও, আপনাকে কিছু একটা অর্ডার দিয়েছিল। এখন আপনি এই অর্ডারটা আপনার মনোপুত হয় নাই, আপনি সেটার এগেইনস্টে কমিশনার আপিলের কাছে আপিল করতে গেছেন। আপিল করার সময় আপনি যে আপিল করবেন, যে টাকাটা ডিমান্ড করছে সেই ডিমান্ডের 20% আপনি জমা দিয়েই আপনি আপিল করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। তারপরে আরেকবার বলেন স্যার, এটা একটু আরেকবার। মনে করেন এই আপনি এনি পারসন, কে বলছিলেন আপনি? ইসলাম স্যার, মাইদুল ইসলাম। হ্যাঁ, মাইদুল হচ্ছে যে এনি পারসন। মাইদুলের যে ভ্যাট কার্যক্রম রিটার্ন সাবমিট করেছিল বা যে অডিট অবজারভেশন হচ্ছিল, সেই অডিট অবজারভেশন এগেইনস্টে এডিশনাল কমিশনার অথবা তার নিচু নিম্নবর্তী কেউ তাকে একটা অর্ডার দিল যে মাহিদুল, তুমি 10 লাখ টাকা আমি তোমার পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে বুকস এন্ড রেকর্ডস, তুমি 10 লাখ টাকা ভ্যাট তোমার আরো বেশি দিতে হয় বা ভ্যাট ফাঁকি দিছো, তুমি 10 লাখ টাকাটা জমা দাও। এটা অর্ডারটা দিল। হ্যাঁ, অর্ডারটা দেওয়ার পরে আপনি করলেন কি, অর্ডারটা যেদিন ইস্যু হয়েছে তার 90 দিনের ভিতরে আপনি কমিশনার আপিলের কাছে বললেন যে ভাই, আমাকে তোমার অথরিটি, তোমার ডিপার্টমেন্টের লোক বা এই আমাকে একটা অর্ডার দিছে, আমি এটা মানি না, আমি এটার এগেইনস্টে তোমার কাছে বিচার প্রার্থী। এই যে বিচার প্রার্থী আপনার কাছে 10 লাখ টাকা যে অর্ডার দিছে এডিশনাল ভ্যাটের, এই আপিল করার সময় আপনি 10 লাখ টাকার 20%, দ্যাট মিন 2 লাখ টাকা আপনি গভর্নমেন্ট ফান্ডে জমা দিয়ে আপনি তখন আপিলটা করবেন। বুঝতে পারছি ব্রাদার? জি স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আপনি এই যে আপনাকে যে অর্ডারটা দিবে, এই যে এখানে যে আপনার সেখানে কিন্তু আপনাকে কিন্তু হিয়ারিং এর সুযোগ দিবে। প্রথমে অর্ডারটা দেওয়ার আগে হিয়ারিং এর সুযোগ দিবে, সুযোগ দেওয়ার পরেই আপনাকে কমিশনার দেখেন, আফটার গিভিং এন অপরচুনিটি প্রপার হিয়ারিং দ্য কমিশনার আপিল শ্যাল ডিসপোজ দ্য প্যানেল উইথ দ্য পিরিয়ড অফ অর্ডার। এই যে কমিশনার আপিলের কাছে যাওয়ার পরে আপনাকে যে কমিশনার আপিল আপনাকে ডাকবে, যার অর্ডারের এগেইনস্টে তাকেও ডাকবে, তাদের কথাবার্তা শুনবে, আপনার কথা শুনবে, তাদের কথা শুনবে, শোনার পরে 1 বছরের মধ্যে, নট এক্সিডিং 1 ইয়ারের মধ্যে আপনাকে সেটার একটা রায় দিয়ে দিবে, সে একটা ডিসিশন দিয়ে দিবে, হ্যাঁ তোমার 10 লাখ টাকার জায়গায় 8 লাখ টাকা বা 10 লাখ টাকা দিতে হবে না, বা 10 লাখ টাকা দিতে হবে, এরকম একটা অর্ডার দিয়ে দিবে। ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকবার স্যার বলে ভালো হতো। আপিল। তাহলে আমি আরেকটু বলি, অন্যভাবে যাই, আপনাদের কাছে ব্যাট থেকে বের করে দিই। সেটা হচ্ছে যে মনে করেন বাসায় আপনারা 4 জন মানুষ, আপনার বাবা, আপনার মা, আপনি এবং আপনার ছোট ভাই। মনে করেন ছোট ভাই কোন একটা অপরাধ করছে বড় ভাইয়ের কাছে, তো
তো বড় ভাই তাকে একটা মাইর দিল বা বকা দিল। তো ছোট ভাই তো বড় ভাই অর্ডারের আগে কি করবো দিছে, সেই বড় ভাই রায়টা বা যে বকাটা দিছে সেটা সে না মেনে সে করলো কি, আদেশ সে বিচার দিল কার কাছে, মায়ের কাছে। এখন মাও যে পরবর্তীতে দুই ভাইয়ের কথা শুনে বা দুই ভাইয়ের কথা শুনে যে রায়টা দিল, সেটাও তাদের দুজনের কারো একজনের মনোভূত হয় না। তো সে করবে কি, সে তার বাবার কাছে যাবে, বাবা দেখো এরকম হয়েছে। আমি এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে একটু পরে সেটার উদ্দেশ্যটা পাবেন, যে আপনার এগেনিস্টে আপনি যে ভ্যাট রিটার্ন সাবমিট করছেন বা ভ্যাটের যে কার্যক্রম করছেন সেগুলা পরীক্ষা নিরীক্ষা করার পরে কমিশনার, ভ্যাট এডিশনাল কমিশনার আপনাকে একটা এডিশনাল ভ্যাট জমা দিতে বললো, যে তোমার এইসব কারণে ট্রানজেকশনের কারণে তোমার ভ্যাট আরো বেশি আসে, তুমি ভ্যাট কম দিছো, জমা দাও। এই যে অর্ডারটা দিল, এই অর্ডারটা আপনার মনোভূত হয়নি। মনোভূত না হতে আপনি যে একটা বিচার চাইবেন, কার কাছে যাবেন, তার হায়ার অথরিটির কাছে। ওই যে একটু আগে যে এক্সাম্পল, হায়ার অথরিটি কে, কমিশনার আপিল। এখন কমিশনার আপিলের কাছে আপনি গেলেন যে তোমার কর্তৃপক্ষ এরা আমাকে 10 লাখ টাকা আমার কাছে ডিমান্ড করছে, যেটা আমার মনোভূত হচ্ছে না, আমি কোনো ভ্যাট ফাঁকি দিয়ে নেবে কিন্তু তুমি এটা বিচার করো। এই যে বিচারটা চাইবেন পরবর্তী, মানে আপনি যে কমিশনার আপিলের কাছে গেলেন, যাওয়ার সময় কিন্তু আপনি ওই যে এডিশনাল কমিশনার বা যার আগেনস্টে বিচার করতেছেন, সেই যে রায়টা দিয়েছিল 10 লাখ টাকা, সেটা 20% আপনি গভর্নমেন্ট ফান্ডে দিতে হবে। গভর্নমেন্ট ফান্ডে দিয়ে আপনি কমিশনার আপিলের কাছে আপনি বিচার চাইলেন। কমিশনার আপিল আপনার কথা এবং ওই রেসপেক্টিভ যার এগেনস্টে আপনি আপিল করছেন তাদের কথাবার্তা শুনে 1 বছরের ভিতরে সেটার একটা রায় দিবে। বুঝাতে পারছি কথাটা? এখন আসেন, কমিশনার আপিল বললো যে ওকে, আপনি কমিশনার আপিলের কাছে গেছেন না 10 লাখ টাকার ওই যে বিচারের জন্য, সে করলো কি না, সে বললো যে না ঠিক আছে, তোমার রায় যেটা ছিল 10 লাখ টাকাটা 8 লাখ টাকা হবে, বা 10 লাখ টাকাটা 10 লাখ টাকা তোমাকে পে করতে হবে। আমি কাগজপত্র দেখছি, বিচার করে দোনো পক্ষের কথা শুনে দেখলো যে না, আর তাও আপনার 10 লাখ টাকা রাখলো। অথবা বললো যে না, তোমাকে 10 লাখ টাকা দিতে হবে না, ভ্যাট অথরিটি এটা ভুল করছে বা ঠিক করে নাই। তাহলে কোন একটা পক্ষ তো পক্ষের বিপক্ষে যাবে, তাই না? কোন একজনের বিপক্ষে তো অর্ডারটা যাবে, দুজনের পক্ষে তো যাবে না, যাবে না স্যার। ওকে, তাহলে যার বিপক্ষে গেছে সে কি করবে? সে তার পরবর্তী হায়ার অথরিটির কাছে আবার আপিল করবে। আমি একটু আগে যে ফ্যামিলি গল্পটা বললাম, ঠিক এই কারণেই বলছি যে আপনি যার কাছে বিচার চাইছেন, আপনার ওইতে তার রায়টাও আপনার বিপক্ষে আসছে, বা যার বিপক্ষে আসছে সে করলো কি, তার পরবর্তী হায়ার অথরিটির কাছে গিয়ে আবার সে আপিল করবে। সেটা হচ্ছে যে আপিল টু দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল। যে আপনি যে কমিশনার আপিল, এই যে একটু আগে যে কমিশনার আপিলের কাছে আপিল করলেন, কমিশনার বলে যে না তুমি 10 লাখ টাকা দিতে হবে, বা ও বলে যে তোমাকে 10 লাখ টাকা দিতে হবে না, হয় আপনি যাবেন ব্যক্তি, অথবা ভ্যাট অথরিটি যার অর্ডারের এগেইনস্টে করছে সে যাবে পরবর্তী অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে। If any person or VAT is agreed by decision, order or taken under the rules of the commissioner appeal, ওই যে একটু আগে কমিশনার আপিল, or director general VAT officer withholding same rank on the within 90 days, ওই অর্ডারটা পাওয়ার মানে সেকেন্ড অর্ডারটা পাওয়ার 90 ডেজ এর মধ্যে আপনি অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে আবার ফার্দার আপিল করবেন, যার বিপক্ষে যাবে। সে করার সময় আপনি যথারীতি আপনাকে কি করতে হবে? আপনাকে 20% আরো 20% দিতে হবে। খেয়াল করেন, যদি মাহিদুল যদি প্রথমে করলো 10 লাখ টাকার জন্য সে 20% দিল, আগে ওটা এই কমিশনারের কাছে আপিল করলো, আপিলের কমিশনারকে 20% দিয়ে 10 লাখ টাকা করলো, আবার তারপরে কমিশনার আপিল তার এগেইনস্টে দিল রায়টা, সে আবার গেল কার কাছে? অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে। অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাওয়ার সময় আরো 20% দিতে হবে, মানে ওই যে 10 লাখ টাকা আগে 2 লাখ টাকা দিয়েছে, আরো 2 লাখ টাকা দিতে হবে, দিয়ে সে 90 দিনের ভিতরে আবার আপিল করবে কার কাছে? অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল সে কথাবার্তাগুলো শুনে কি রায় দিবে, এবং সে থিঙ্ক যেটা প্রপার মনে হবে, আফটার হিয়ারিং দ্য পার্টিজ অফ দ্য আপিল মে পাস দ্য সাচ অর্ডার অ্যাজ দে থিঙ্ক ফিট অর প্রপার, যেটা সে ঠিক মনে করবে সেটা সে অর্ডারটা দিবে। এখন দেখেন, ও যে আপিলেট ট্রাইব্যুনাল যে অর্ডারটা দিবে সেটাও তার মনোভূত হইলো না, যে কারো যার মনোভূত হলো না, সে কি করবে? সে পরবর্তী স্টেজে যাবে না, পরবর্তী অথরিটির কাছে, সে তখন পরবর্তী অথরিটির কাছে যাবে। পরবর্তীর কাছে যাবে সেটা কোথায়? পরবর্তী অথরিটির রিভিশনের জন্য হাইকোর্ট ডিভিশনে যাবে। হাইকোর্ট ডিভিশনে যাওয়ার সময় ঠিক এরকম দেখেন, একদিন হাইকোর্ট ডিভিশনে যাবে, হাইকোর্ট ডিভিশনে যাওয়ার সময় তাকে আরো 10% দিতে হবে যে ক্লেমটা ছিল। দ্যাট মিন্স প্রথমে 2 লাখ টাকা, পরবর্তীতে আবার 2 লাখ টাকা, পরবর্তীতে আবার 1 লাখ টাকা দিতে হবে। 1 লাখ টাকা। এখানে একটা কথা বলে রাখি, ভ্যাট অথরিটি কিন্তু কোনো ট্যাক্স জমা দিবে, কোনো 20% 10% দিবে না। এই
10% 20% গুলো হচ্ছে যে পার্সনের জন্য, আপনার জন্য, কিন্তু ভ্যাট কর্তৃপক্ষ না। ভ্যাট কর্তৃপক্ষ শুধু আপিল করবে, টাকা জমা দিবে না। আমি কথা বুঝাতে পারছি? জি স্যার। স্যার আমার 5 লাখ টাকা তো এই হিসেবে চলে গেল স্যার। জি স্যার, এই যে যেন আপিলে আপনি যেন আপিল না করতে পারেন, আপিলে আপনি ডিসকারেজ করার জন্য এই ধরনের আইনগুলো আনছে, লেটেস্ট আনছে। কেন বলতেছি কথাটা, আমাদের ভিতরে আপিল করলাম স্যার, আপিল করলাম এবং আমি স্যার জিতলাম স্যার, তাহলে কি আমার টাকাটা ব্যাক দিবে, 20% ব্যাক দিবে? সব পাবেন, সব পাবেন, সব পাবেন। আচ্ছা, কেন করছে আমি আপনাদেরকে একটা কথা বলি। আমাদের আসলে আইনগুলো আস্তে আস্তে পরিপক্ক বা আইনগুলো এই ধরনের ইউজ। আমি একটা সময় দেখছি, আমি পার্সোনাল লাইফও দেখছি, আমার পার্সোনালিতে দেখছি, দেখা যাচ্ছে যে আমাদের কাছে মনে করেন যে 2-3 কোটি টাকা ক্লেম করছে, আমরা যাওয়ার পরে ক্লেম আমরা করলাম কি ঠিক আছে যা আপিল করে হাইকোর্ট ডিভিশনে ফেলে রাখছি, বা তখন আপিল করতে এত টাকা জমা দিতাম, শুধু 1000 টাকা 2000 টাকা দিলে হতো, বুঝতে পারছেন, বা 5% দিলে হইতো। তাইলে আপনি দেখেন, আমি যদি 2 কোটি টাকা যদি 5 বছরের জন্য আটকে রাখতে পারি, 5 বছর পরে তো 2 কোটি টাকা 4 কোটি টাকা হবে, হবে না? তো এই ধরনের ডিসকারেজ করার জন্য আপিল, যে কোনো ইস্যুতে যেন আপিল না করে কোনো সেই জন্য তারা 50% তারা কিন্তু নিয়ে নিচ্ছে। এরপরে দেখা যাবে যদি রায় যদি ওর পক্ষে, সাধারণত ভাই আমাদের দেশে রায় আমাদের পক্ষে আনা মানে গভর্নমেন্টের এগেইনস্টে রায় আনা, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। ওকে, এই ক্ষেত্রেও কি রায় দেওয়ার টাইমটা হবে আমাদের 1 ইয়ার হবে? এখানে বলে দিয়েছে কোনটা কোনটা বলে দিয়েছে, এখানে বলে প্রথমটাতে বলে দিয়েছে 1 ইয়ার, পরটাতে স্পেসিফিক বলে নাই, তাহলে ওখানে কোনো স্পেসিফিক টাইম নাই, তাহলে যেটা ফিট মনে করবে হাইকোর্ট ডিভিশন যেটা মনে করবে সেটা। তারপরে হ্যাঁ, এই আবার 10% মিটার আপনি দিয়ে দিবেন। সোজা কথা আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যখন প্রথমে স্বক্ষুব্ধ হবেন, আপনি প্রথমে যাবেন হচ্ছে যে কমিশনার আপিলের কাছে। কমিশনার আপিলের অর্ডার যদি আপনার যদি মনোপুত না হয়, আপনি যাবেন অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে। অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে অর্ডার যদি আপনি মনোপুত যাবেন, আপনি হাইকোর্ট ডিভিশনে যাবেন। বুঝতে পারছি কথাটা? জি স্যার। হ্যাঁ, এবং আমি আরো বলছি, না আয়ার পরে আর নাই, না আয়ার পরে আর নাই, হ্যাঁ হ্যাঁ, হাইকোর্ট ডিভিশনের পরে আর নাই। আপনি এখানে একটা জিনিস বলে রাখি, ঠিক সেম ওয়েতে আপনাদের এই ইনকাম ট্যাক্সে কিন্তু প্রসেসটা সেম। আপনাকে যদি ফার্স্ট আপিলের কথা বলে যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ফার্স্ট আপিল, তাহলে ফার্স্ট আপিল বলতে কিন্তু এটা আমার প্রথম স্লাইডটা, এটা হচ্ছে ফার্স্ট আপিল, আপিল টু দ্য কমিশনার, দিস ইজ ফার্স্ট আপিল। হ্যাঁ, সেকেন্ড আপিল কোনটা? আপিল টু দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল ভ্যাটের ক্ষেত্রে। থার্ড আপিল কোনটা? থার্ড আপিল হচ্ছে হাইকোর্ট ডিভিশন। ক্লিয়ার? তো সেই জন্য এটা শুধু মাথায় রাখবেন। ওই যে আমরা ফ্যামিলি একটা গল্প করলাম, ছোট ভাই বা কোনো বড় ভাই এগেইনস্টে যায়, মাকে দিতে দিল, মার রাইট অফ মহিলা তো বাবার কাছে গেল, ঠিক আছে, এই ধরনের একটা আমাদের একটা হায়ারার্কি আছে আপিলের ক্ষেত্রে। ওকে, আমার মনে হয় কোনো এইসব বিষয়ে কোনো রায় কি গভর্নমেন্টের বিরুদ্ধে মানে রিসেন্ট কি কোনো রায় হয়েছিল? ওই ব্যাট হয়, অনেক রায় হয়, অনেক রায় গভর্নমেন্টের পক্ষে হয়, গভর্নমেন্টের বিপক্ষে যায়, সব জায়গায় একদমই